Hello, today I will be teaching the chapter oscillation, one of the most important topics in class 11 physics. আমি বাংলা ও ইংলিশ ল্যাঙ্গুয়েজের কম্বিনেশনে পড়াবো so that it's easy for everyone to understand. All the equation and derivatives will be explained in English for clarity and precision. If this chapter seems difficult to you, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে এই কোর্স শেষ হওয়ার পর তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। আমি বেশি টাইম ওয়েস্ট করব না, পুরো চ্যাপ্টার 2 থেকে 4 ভিডিওর মধ্যে কভার করব ইনস্টেড অফ আননেসেসারি স্ট্রেচিং ইট অ্যাক্রস দ্য 10 to 15 ভিডিওস। Each session will be detailed with full concept clarity and problem solving practice. চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক। অসিলেশন চ্যাপ্টারে ঢোকার আগে আমাদেরকে জানতে হবে যে পিরিয়ডিক মোশন কি। হোয়াট ইজ পিরিয়ডিক মোশন? এনি মোশন দ্যাটস রিপিট ইটসেলফ ওভার অ্যান্ড ওভার এগেন অ্যাট রেগুলার ইন্টারভাল অফ টাইম ইটস কল্ড পিরিয়ডিক মোশন। মানে ধরো একটা যে কোনো বস্তু আছে যে একটা সার্টেন টাইমে একটা জায়গা ছিল, আবার কিছু সময় বাদে যদি সেই আগের জায়গায় ফিরে আসে তাহলে পরে আমরা কি বলবো, সেই মোশন এটা পিরিয়ডিক মোশন ফলো করছে বা পর্যায়বৃত্ত গতি যাকে বলে সেটা ফলো করছে। মানে নির্দিষ্ট টাইম বা সময়ের ব্যবধানে যদি তার পুনরাবৃত্তি হয়, রিপিটেশন হয়, তাকেই বলে হচ্ছে পিরিয়ডিক মোশন বা পর্যায়বৃত্ত গতি। তো এটাকে লিখে রাখতে পারো যে হোয়াট ইজ পিরিয়ডিক মোশন। এগুলো তোমাদের সব বইয়ে লেখা আছে, তোমরা যে বই ফলো করো না কেন, এনসিআরটির বইও লেখা আছে, তোমাদের এসএলআরতেও লেখা আছে, ঠিক আছে, যে কোনো বই তোমরা ফলো করতে পারো। পিরিয়ডিক মোশন তো কি বললাম, এনি মোশন দ্যাট রিপিটস itself over and over again at regular intervals of time is called periodic motion. example just like motion of any planet around the sun, ঠিক আছে, এটা তুমি এক্সাম্পল হিসেবে লিখে রাখতে পারো যে সূর্যের চারিদিকে যে গ্রহগুলো ঘুরছে সেগুলো একটা কি করছে, একটা পিরিয়ডিক মোশন ফলো করছে। এবার পিরিয়ডিক মোশনের পর আরেকটা ধারণা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এগুলো বেসিক কনসেপ্ট, ঠিক আছে, যে টাইম পিরিয়ড কি। টাইম পিরিয়ড পিরিয়ড হোয়াট ইজ টাইম পিরিয়ড? তো টাইম পিরিয়ড হচ্ছে দ্য স্মলেস্ট ইন্টারভাল অফ টাইম আফটার হুইচ দ্য মোশন ইজ রিপিটেড ইটসেলফ ইজ কল্ড টাইম পিরিয়ড। যে সময়টুকুর পরে ওটা পুনরাবৃত্তি করছে, মানে একটা জায়গা থেকে শুরু করার পরে পুনরায় আগের জায়গায় ফিরে আসতে যেটুকু সময় ওর লাগছে সেটাই হচ্ছে টাইম পিরিয়ড। দ্য স্মলেস্ট ইন্টারভাল অফ টাইম আফটার হুইচ দ্য মোশন ইজ রিপিটেড ইটসেলফ ইজ কল্ড টাইম পিরিয়ড। ঠিক আছে, তো লিখে রাখতে পারো দ্য স্মলেস্ট ইন্টারভালস, আমি পুরো বেসিক থেকে যাচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়। ইন্টারভালস অফ টাইম আফটার হুইচ the motion is repeated is called time period. ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে পিরিয়ডিক মোশন কাকে বলে, টাইম পিরিয়ড কাকে বলে। পিরিয়ডিক মোশন হচ্ছে যে একটা নির্দিষ্ট টাইমের পর পর যে সমস্ত গতি বা যে সমস্ত ঘটনাগুলি পুনরাবৃত্তি ঘটছে সেই ধরনের মোশনগুলোকে বলা হয় পিরিয়ডিক মোশন। আর ওই পিরিয়ডিক মোশন একটা শুরু করতে যে সব থেকে কম যে সময় লাগে, মানে একটা বস্তু একটা জায়গা থেকে যাত্রা শুরু করলো, দেন আবার সে আগের জায়গায় ফিরে আসলো, সেইটুকু সময় তাকে বলা হয় পিরিয়ডিক মোশনের টাইম পিরিয়ড। মানে ধরো যে পৃথিবী, এই যে নিউ ইয়ার শুরু হলো, পৃথিবী সূর্যের চারিদিকে যাত্রা করে আবার সে আগের জায়গায় ফিরে আসলো, তাহলে এইটুকু সময় লাগলো 365 দিন। তো 365 দিনকে বলবো আমরা কি, এর পৃথিবীর টাইম পিরিয়ড সূর্যের চারিদিকে রিভলভ করার জন্য। ঠিক আছে, তো টাইম পিরিয়ড হচ্ছে সব থেকে স্মলেস্ট অ্যামাউন্ট অফ টাইম যেটার পরে সেই মোশনটা আবার রিপিটে যাবে, তাহলে টাইম পিরিয়ড হলো, অ্যান্ড কি হলো, পিরিয়ডিক মোশন হলো। এরপর আমরা ঢুকবো হচ্ছে যে অসিলেটরি মোশন। হোয়াট ইজ অসিলেটরি মোশন?
if a body moves back and forth repeatedly about its mean position, its motion is said to be the oscillatory or harmonic motion. মানে ধরো একটা কোনো বস্তু আছে যেটা, এটা হচ্ছে মিন পজিশন, এখান থেকে ও ডান দিকে যাচ্ছে এবং ধরো বাঁ দিকে যাচ্ছে, এভাবে ও ব্যাক অ্যান্ড ফোর্থ যাচ্ছে, ঠিক আছে, রিপিটেডলি। তাহলে পরে তার যে মোশনটা, সেই মোশনটাকে আমরা কি বলবো? অসিলেটরি মোশন। তাহলে ইফ এ বডি মুভস ব্যাক অ্যান্ড ফোর্থ repeatedly about its mean position, its motion is said to be oscillatory motion. ঠিক আছে, এক্সাম্পল যেরকম মোশন হবে পেন্ডুলাম কি করে, একটা পেন্ডুলামকে যদি আমি ঝুলিয়ে রাখি তাহলে পরে সে কি করবে? তার মিন পজিশন থেকে একদিকে যাবে আবার ফিরে আসবে। তাহলে মিন পজিশন থেকে কি করবে? ও যাবে আর আসবে, যাবে আর আসবে। তো সেটাকেই বলা হচ্ছে যে ইফ এ বডি মুভস ব্যাক অ্যান্ড ফোর্থ রিপিটেডলি অ্যাবাউট ইটস মিন পজিশন, ইটস মোশন ইজ সেড টু বি দ্য অসিলেটরি মোশন। ঠিক আছে, হোয়াট ইজ এ কমপ্লিট অসিলেশন? তো সেখান থেকে আমরা দেখব কমপ্লিট অসিলেশন। হোয়াট ইজ কমপ্লিট অসিলেশন? So, a complete oscillation is one of the full movement of an object from its starting point to the farthest point in one direction to the farthest point to the opposite direction. মানে যদি আমি এখান থেকে শুরু করি যে স্টার্টিং পয়েন্ট, সাপোজ এটা হচ্ছে ও বিন্দু, ও পয়েন্ট থেকে স্টার্ট করলো, তারপরে ফার্দেস্ট পয়েন্টেও যাবে, মানে সাপোজ এখানে বি পয়েন্টে গেল এক্সট্রিম, তারপরে আবার এই ফার্দেস্ট পয়েন্ট থেকে আবারও স্টার্টিং পয়েন্টে আসবে, তারপরে আবার এই স্টার্টিং পয়েন্ট থেকে আবারও ও অপোজিট দিকে ফার্দেস্ট পয়েন্টে যাবে, দিয়ে আবার যখন পুনরায় ও বিন্দুতে ফিরে আসবে তখন আমি বলবো একটা ওই বস্তুটা বা পেন্ডুলামটা একটা কমপ্লিট অসিলেশন পূর্ণ করলো। মানে কি বলছি আমি, যে প্রথমে যদি পরপর দেখায়, আমি প্রথমে এই পেন্ডুলামটা ও থেকে বিতে যাবে, তারপরে এ আবার বি থেকে ওতে আসবে, তারপরে আবার এই ও থেকে ধরো এই দিকের বিন্দু এতে গেল, দিয়ে যখন আবারও এ থেকে ওতে ফিরে আসবে তখন আমি বলবো ওই পেন্ডুলামটা একটা কমপ্লিট অসিলেশন ফিনিশ করলো। তাহলে কি বললাম? এ কমপ্লিট অসিলেশন ইজ ওয়ান অফ দ্য ফুল মুভমেন্ট অফ অ্যান অবজেক্ট ফ্রম ইটস স্টার্টিং পয়েন্ট টু দ্য ফার্দেস্ট পয়েন্ট ইন ওয়ান ডিরেকশন টু দ্য ফার্দেস্ট পয়েন্ট ইন অপোজিট ডিরেকশন অ্যান্ড ব্যাক টু ইট স্টার্টিং পয়েন্ট। মানে হচ্ছে গেল একটা জায়গা থেকে এই ও বিন্দু থেকে স্টার্টিং পয়েন্ট থেকে বি বিন্দুতে ফার্দেস্ট ডিরেকশনে, এই ফার্দেস্ট ডিরেকশনে অপোজিট ডিরেকশনে যে ফার্দেস্ট ডিরেকশন আছে মানে ফার্দেস্ট পয়েন্ট আছে সেখানে যাবে, সেখান থেকে আবার যখন স্টার্টিং পয়েন্টে ফিরে আসবে তখন আমরা বলবো যে সেই বডিটা একটা কমপ্লিট অসিলেশন শেষ করেছে। মানে ও থেকে বিতে গেল, বি থেকে আবার ওতে এলো, ও থেকে আবার এতে গেল, এ থেকে যখন আবার ওতে ফিরে আসবে তখন আমরা বলবো সেই বডিটা একটা কমপ্লিট অসিলেশন ফিনিশ করছে। ঠিক আছে, তো এটা পেন্ডুলামের ক্ষেত্রে আমরা এক্সাম্পল দিয়ে বুঝতে পারলাম। এবার কমপ্লিট অসিলেশনের পরে আমরা দেখবো টাইম পিরিয়ড কাকে বলে। এর যে অসিলেটরি মোশন আছে তো টাইম পিরিয়ড, তো কি একটা কমপ্লিট অসিলেশন ফিনিশ করতে যেটুকু টাইম লাগে সেটাই হচ্ছে টাইম পিরিয়ড। দ্য টাইম টেকেন বাই এ পার্টিকেল অর অসিলেটরি থিং ফর কমপ্লিট অসিলেশন ইজ কল্ড টাইম পিরিয়ড। এটা যদি লিখে রাখতে পারো তোমরা যে দ্য টাইম টেকেন বাই এ পার্টিকেল for one complete oscillation is called time period. টাইম পিরিয়ডকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ক্যাপিটাল টি দ্বারা আমরা ডিনোট করি একে, ঠিক আছে, ডিনোটেড ক্যাপিটাল টি দ্বারা। টাইম পিরিয়ড হলো, দেন আসছে ফ্রিকোয়েন্সি। হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সি আর কিছুই না যে একটা টাইমের ভেতরে কতগুলো ও কি করছে? কমপ্লিট অসিলেশন করছে, সেটাকেই বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। দ্য নাম্বার অফ কমপ্লিট অসিলেশন এ পার্টিকেল কমপ্লিটস ইন এ সিঙ্গেল পিরিয়ড অফ টাইম ইজ কল্ড ফ্রিকোয়েন্সি। তো কি বললাম? দ্য নাম্বার অফ কমপ্লিট oscillation a particle
completes PLET in a single period of time is called frequency. The number of complete oscillation of a particle completes, মানে দেখো টাইম পিরিয়ড কি বললাম যে এটা কমপ্লিট অসিলেশন করতে যতটুকু টাইম লাগবে, দ্য টাইম রিকোয়ার্ড বা টাইম টেকেন বাই এ পার্টিকেল ফর এ কমপ্লিট অসিলেশন ইজ কল্ড টাইম পিরিয়ড। আর ফ্রিকোয়েন্সি কি, দ্য ফ্রিকোয়েন্সি হচ্ছে দ্য নাম্বার অফ কমপ্লিট অসিলেশন অফ এ পার্টিকেল কমপ্লিট ইন এ সিঙ্গেল পিরিয়ড অফ টাইম, মানে জাস্ট তার ইনভার্স। তো এখান থেকে যদি ফ্রিকোয়েন্সিকে আমরা এন দিয়ে প্রকাশ করি আর টাইম পিরিয়ডকে আমরা টি দিয়ে প্রকাশ করি, দ্য রিলেশন বিটুইন টাইম পিরিয়ড অ্যান্ড দ্য ফ্রিকোয়েন্সি ইজ টি ইকুয়াল টু 1/n, অর এইভাবেও লেখে n ইকুয়াল টু 1/t। ওকে, তো আমরা কি কি দেখলাম? কমপ্লিট অসিলেশন হলো, টাইম পিরিয়ড হলো, ফ্রিকোয়েন্সি হলো। এবার আমরা দেখব যে অ্যামপ্লিটিউড কাকে বলে। অ্যামপ্লিটিউড, হোয়াট ইজ অ্যামপ্লিটিউড? তো অ্যামপ্লিটিউড আর কিছু না, যে যতটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ওর হচ্ছে মিন পজিশন থেকে, সেটাই হচ্ছে ওর অ্যামপ্লিটিউড। দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ দ্য ভাইব্রেটিং পার্টিকেল ফ্রম ইটস ইকুইলিব্রিয়াম ইজ কল্ড অ্যামপ্লিটিউড। মানে সাপোজ এর মিন পজিশন কোনো পেন্ডুলামের হচ্ছে এই জায়গাটা, যেটা বলছিলাম ও, এখান থেকে সাপোজ ও ম্যাক্সিমাম এদিক বরাবর বি পজিশনে গেল, আর এদিকে ম্যাক্সিমাম এদিক বরাবর ও সি পজিশনে গেল। তো এইখান থেকে এই যে ও বি, এটাই হচ্ছে ওর অ্যামপ্লিটিউড, ম্যাক্সিমাম যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা। আর এখানে ও সি, এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এইদিকে মাইনাস এক্স এক্সিস বরাবর, সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড। তো কি বললাম? দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, the maximum displacement of a vibrating particle from equilibrium is called amplitude. ওকে, তাহলে আমরা দুই ধরনের মোশন দেখলাম, একটা হচ্ছে পিরিয়ডিক মোশন দেখলাম, আর একটা আমরা অসিলেটরি মোশন দেখলাম। তো যদি জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পিরিয়ডিক মোশন আর অসিলেটরি মোশন, তো ডিফারেন্স খুবই সিম্পল। এখান থেকে কোশ্চেনও জিজ্ঞেস করে যে এভরি অসিলেটরি মোশন ইজ নেসেসারিলি পিরিয়ডিক, বাট এভরি পিরিয়ডিক মোশন নিডস নট টু বি অসিলেটরি। যদি আমি এটাকে লিখে দিই আগে, যে কি বলছে ভালো করে দেখবা, যে এভরি oscillatory motion is necessarily periodic, but every periodic motion need not be oscillatory। ঠিক আছে, এক্সাম্পল, যেখানে কি বলছে যে প্রত্যেকটা যে অসিলেটরি মোশন হবে সেটা অবশ্যই পিরিয়ডিক হবে। প্রত্যেকটা অসিলেটরি মোশন মাস্ট কি হবে? পিরিয়ডিক হবে। বাট প্রত্যেকটা পিরিয়ডিক মোশন অসিলেটরি নাও হতে পারে। এক্সাম্পল হচ্ছে, যদি যেরকম আর্থ একটা কমপ্লিট রেভলিউশন কত সময় করছে? প্রায় 1 বছরে। বাট এটা কিন্তু দেখো মেইন পজিশন থেকে ব্যাক অ্যান্ড ফোর্থ যাচ্ছে না, যেরকমভাবে বলছে, তাই না? মানে যে টু অ্যান্ড ফ্রো যে মোশনটা হয় অ্যাট এনি মিন পজিশন, সেটা কিন্তু সানের ক্ষেত্রে হচ্ছে না। সান বলছি, আর্থের ক্ষেত্রে হচ্ছে না। তাহলে কি বললাম? যে আর্থ কমপ্লিটস এ ওয়ান রেভলিউশন অ্যারাউন্ড দ্য সান ইন 1 ইয়ার, বাট ইট নট টু অ্যান্ড ফ্রো মোশন অ্যাবাউট এনি মিন পজিশন। সো হেন্স ইটস পিরিয়ডিক বাট নট অসিলেটরি। তো আর্থের যে মানে মুভমেন্ট, সেটা তোমরা এক্সাম্পল হিসেবে লিখে রাখতে পারো। আর্থ কমপ্লিটস ওয়ান রেভলিউশন অ্যারাউন্ড the sun example, earth complete one revolution around the sun
in 1 year, in 1 year, but it is not a to and fro motion about any mean position. Hence, it's periodic but not oscillatory. ওকে, তো যদি তোমাকে এখন এখান থেকে আরো এক্সাম্পল দিতে বলে যে গিভ মি সাম এক্সাম্পল অফ পিরিয়ডিক ফাংশন হুইথ রিপিট দেমসেলফ ইন এ পিরিয়ডিক ম্যানার বাট নট হারমোনিক অর নট অসিলেটরি। ঠিক আছে, তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে আমাকে কিছু এক্সাম্পল দাও একটা কোনো পিরিয়ডিক ফাংশনে যেগুলো কিছু সময় পর পর রিপিট তো করছে পিরিয়ডিক্যালি কিন্তু সেটা হারমোনিক নয়। ঠিক আছে, মানে যে টু অ্যান্ড ফ্রো যে মোশনগুলো হয় টু অ্যান্ড ফ্রো মোশন ও শো করছে না। আমি মাল্টিপল গ্রাফ তোমাদের বইও দেওয়া আছে, এখানেও আমি দেখাচ্ছি। সাপোজ কোনো একটা পার্টিকেল আছে, তার মুভমেন্টটা হচ্ছে এরকম ভাবে হচ্ছে, তো এটা দেখো একটা টাইম পর পর ও রিপিট করছে তার মুভমেন্টগুলোকে, কিন্তু ঠিক আছে, কিন্তু এটা দেখো অসিলেটরি নয়, তার যে ব্যাক অ্যান্ড ফ্রো যে মোশন সেটা কিন্তু ও দেখাচ্ছে না। এ পিরিয়ডিক্যালি মুভ করছে, একটা টাইম পর পর ওকে রিপিট করছে, রিপিট অ্যান্ড রিপিট গেম চলছে, কিন্তু যে ব্যাক অ্যান্ড ফ্রো মোশন মেইন পজিশন থেকে যাচ্ছে আর আসছে সেটা কিন্তু এর হচ্ছে না। তাহলে এটা পিরিয়ডিক মোশন বাট নট অসিলেটরি মোশন। ওকে, আরও যদি আমরা এখান থেকে এক্সাম্পল নিই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে, সাপোজ এটা তো একটা হাফ ওয়েভ রেক্টিফায়ারের মতন গ্রাফ হলো। এবার ধরো যদি ট্রায়াঙ্গুলার নিই আমরা, ঠিক আছে, তাহলে এইগুলো দেখো একটা টাইম পর পর কিন্তু রিপিট করছে, কিন্তু দেখো এটা পিরিয়ডিক কিন্তু অসিলেটরি না, কারণ একই রকমভাবে ব্যাক অ্যান্ড ফ্রো অ্যাবাউট মিন পজিশন কিন্তু হচ্ছে না। এর স্কোয়ারের ক্ষেত্রে দেখাতে পারি আমরা, ঠিক আছে, যে এ যাচ্ছে যে রিপিট হচ্ছে, SHM বা সিম্পল হারমোনিক মোশন, SHM। আমি বারবার SHM দিয়ে লিখবো, প্রথমটা লিখে দিচ্ছি, ঠিক আছে, সিম্পল হারমোনিক মোশন, SHM। তো হোয়াট ইজ SHM? এ পার্টিকেল মুভস, কিভাবে মুভ করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে টু অ্যান্ড ফ্রো অ্যাবাউট এ mean position under কি under the action of a restoring force, restoring force which is কিরকম ভাবে সম্পর্ক, which is directly proportional to its displacement, from the mean position। আর এটা ডিরেকশনটা কিরকম হবে, and always directed towards the mean position is called a simple harmonic motion। তাহলে কি বলছি, যে একটা যে কোনো পার্টিকেল আছে যেটা এরকম মানে টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট দেখাবে, মিন পজিশন থেকে যাবে একবার এক্সট্রিম এন্ডে, সেখান থেকে গিয়ে আবার ফিরে আসবে। সাপোজ এখান থেকে যেরকম দেখালাম যে ও থেকে গেল একটা এক্সট্রিম এন্ডে, এখানে গেল ধরো বিতে, এবং বি থেকে যাওয়ার পরে আবার যখন ফিরে আসবে তখন তার দিকে কি করবে, সেটা কিসের
কিসের অ্যাক্রসে করছে কাজ, সেটা এর পিছন দিকে রেস্টোরিং ফোর্স কাজ করবে। রেস্টোরিং ফোর্স মানে একটা বাধাজনিত বল বলতে পারো, বা একটা প্রত্যানয়ক, বাংলায় যদি বলা হয় তাহলে এক্স্যাক্টলি বলা হয় প্রত্যানয়ক বল, যেটাকে ফিরিয়ে আনবে আগের জায়গায়, ঠিক আছে, রিস্টোর করবে আগের পজিশনে। তো রেস্টোরিং ফোর্স কাজ করবে, যেটা কি ডিরেক্টলি প্রপোর্শনাল কার সঙ্গে হবে, ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইজ ডিসপ্লেসমেন্ট। তাহলে এইখানে এই যে যাবে, ধরো এদিক বরাবর ডিসপ্লেসমেন্ট যদি এক্স হয়, আর এদিক বরাবর রেস্টোরিং ফোর্সটা কাজ করবে কোন দিক বরাবর, দেখো অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য মিন পজিশন, মানে রেস্টোরিং ফোর্স কাজ করবে এবং তার সব সময়ের জন্য মিন পজিশনের দিকে কাজ করবে, মানে এই দিক বরাবর কাজ করবে, ঠিক আছে, এফ। আর যাচ্ছে কোন দিক বরাবর, ডিসপ্লেসমেন্ট এদিক বরাবর। তাহলে আমরা রিস্টোরিং ফোর্সটা এফ এর মানটা কি হবে, ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্স। এইরকম যে মোশন, এই মোশনটাকে কি বলা হচ্ছে, একটা সিম্পল হারমোনিক মোশন। যার আবার রিপিট করছি আমি, যে পার্টিকেল মুভস to and fro about its mean position under the action of a restoring force which is directly proportional to its displacement from the mean position and always directed towards the mean position is called a SHM, অর্থাৎ simple harmonic motion. For example, কিরকম এক্সাম্পল আমরা নিতে পারি, যদি আমরা একটা স্ট্রেস স্প্রিং নিই, সেই স্প্রিংটা কি করবে, যদি সাপোজ যদি আমরা সেই একটা স্প্রিংকে যদি এখানে টেনে ছেড়ে দিই, সাপোজ এখানে একটা ওয়েট লাগানো আছে এবং ওয়েটে দিয়ে টেনে ওকে ছেড়ে দিলাম, তাহলে স্প্রিংটা কি করবে, মিন পজিশন থেকে ওপর আর নিচে কি করবে, যাবে আর আসবে, তাই না? এটা একটা এক্সাম্পল আমরা বলতে পারি কিসের ক্ষেত্রে, রেস্টোরিং ফোর্সের ক্ষেত্রে। তাহলে কোনো একটা বলের জন্য যদি আমি স্প্রিংটাকে টেনে ছেড়ে দিই, তাহলে কোনো একটা, যেই স্প্রিংটা ডিসপ্লেসমেন্ট এদিক বরাবর যাবে, তখন একটা বল ওকে অবশ্যই ওপরের দিক বরাবর টানবে, সেই বলটাকে আমরা বলবো কি, রেস্টোরিং ফোর্স। এবং রেস্টোরিং ফোর্স অলওয়েজ পার্টিকেলটাকে কোন দিকে নিয়ে যাবে, তার মিন পজিশনের দিকে নিয়ে যাবে, যেখান থেকে ওকে রাখা হয়েছিল। সাপোজ স্প্রিং যদি আমি এখানে আলাদা আলাদাভাবে দেখাই, যে একটা স্প্রিং প্রথমে এরকমভাবে ছিল, ঠিক আছে, ওকে, দেন এখানে একটা বল চাপালাম আমি, এবং তার ফলে এবং বল চাপানোর পরে দিয়ে আমি ফোর্স প্রয়োগ করলাম এবং স্প্রিংটাকে আমি এরকম একটা লম্বা করে দিলাম। তারপর এখান থেকে স্প্রিংটা ডিসপ্লেসমেন্ট হলো এদিক বরাবর এক্স, যেই ডিসপ্লেসমেন্টের নিচের দিকে হবে, স্প্রিংটার অপোজিট দিক বরাবর অর্থাৎ মিন পজিশনের দিক বরাবর একটা রেস্টোরিং ফোর্স কাজ করবে এফ। এবং এটাই বলা হচ্ছে যে রেস্টোরিং ফোর্সটা অলওয়েজ কাজ করবে মিন পজিশনের দিকে, এবং রেস্টোরিং ফোর্সটা কিসের উপর নির্ভর করবে, যে ডিসপ্লেসমেন্টের সঙ্গে কি হবে, অলওয়েজ প্রপোর্শনাল হবে, অর্থাৎ এফ প্রপোর্শনাল টু এক্স। দিস ইজ সিম্পল হারমোনিক মোশন। এবার আমরা এই যে সিম্পল হারমোনিক মোশন দেখলাম, এই সিম্পল হারমোনিক মোশনের আমরা কি করব না, তো ইকুয়েশন বার করব, ঠিক আছে। তো হেডিং দিতে পারো তোমরা যে ইকুয়েশন অফ SHM দিয়ে দাও, সিম্পল হারমোনিক মোশন। তাহলে এখানে কি কি বলেছে দেখো, যদি আমরা আরেকবার লিখি এখানটায়, যে রেস্টোরিং ফোর্সের যে মেন দুটো পয়েন্ট, সেই দুটো পয়েন্ট কি, নাম্বার ওয়ান হচ্ছে রেস্টোরিং ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল ইজ proportional to its displacement, ঠিক আছে। তো অলওয়েজ প্রপোর্শনাল হবে কার সঙ্গে সঙ্গে, ডিসপ্লেসমেন্টের সঙ্গে, কি, ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য মিন পজিশন, এটা একটা পয়েন্ট রেস্টোরিং ফোর্সের। আর দ্বিতীয় হচ্ছে দ্য ডিরেকশন অফ দ্য রেস্টোরিং ফোর্স will always be towards equilibrium. ওকে, তো এই দুটো পয়েন্ট আমাদের অলওয়েজ মনে রাখতে হবে, যে কোনো একটা সিম্পল হারমোনিক মোশন যখন কাজ করবে, তার একটা রেস্টোরিং ফোর্সের আন্ডারে কাজ করবে, সেই রেস্টোরিং ফোর্সটাকে পুনরায় মিন পজিশনের দিকে বা স্টার্টিং পয়েন্টের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যেটা ডিসপ্লেসমেন্টের সঙ্গে কি হচ্ছে, প্রপোর্শনাল হবে। আর রেস্টোরিং ফোর্সটা অলওয়েজ ইকুইলিব্রিয়ামের দিকে কাজ করবে, মানে যেদিক বরাবর সরণ হবে, ডিসপ্লেসমেন্ট যেদিক বরাবর হবে, তার ঠিক অপোজিট দিক বরাবর রেস্টোরিং ফোর্সটা কাজ করবে। ডিসপ্লেসমেন্ট যদি পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর হয়, তাহলে রেস্টোরিং ফোর্স কাজ করবে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর। ডিসপ্লেসমেন্ট যদি নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর হয়, তাহলে রেস্টোরিং ফোর্স কাজ করবে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এই দুটো কনক্লুশন থেকে আমরা কি কি লিখতে পারি, কি কি কনক্লুশন টানতে পারি। রেস্টোরিং ফোর্সকে যদি আমরা এফ দিয়ে প্রকাশ করি, সাপোজ একটা এরকম মানে পেন্ডুলাম রাখা আছে, সেই পেন্ডুলামটাকে ঝোলানো আছে, সেই পেন্ডুলামটা
সাপোজ এদিক বরাবর এক্স ডিসপ্লেসমেন্ট হলো, পেন্ডুলামটার ভর হচ্ছে এ, এবং এদিকে যাওয়ার ফলে যখন আমি একে ছেড়ে দিলাম, যখন পিরিয়ডিক মোশন করতে লাগলো, তখন সাপোজ এ একটা অ্যাক্সেলারেশন অর্জন করলো, এম ভর, এম তার মাস বা ভর, এ হচ্ছে তার অ্যাক্সেলারেশন, আর তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এফ। যেই এ পিরিয়ডিক মোশন করতে শুরু করবে, মানে সিম্পল হারমোনিক মোশন করতে শুরু করবে, তখন এর অপোজিট দিকে একটা রেস্টোরিং ফোর্স কাজ করবে, যেটা ডিসপ্লেসমেন্টের উল্টো দিকে কাজ করবে। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি যে এফ প্রপোর্শনাল টু এক্স। এর প্রপোর্শনালটাকে যদি সরিয়ে আমরা ইকুয়াল টু আনি, তাহলে এফ ইকুয়াল টু কি হবে, একটা কনস্ট্যান্ট আসবে মাইনাস কে এক্স। কে কিন্তু একটা পজিটিভ কনস্ট্যান্ট, ঠিক আছে, কে কে বলা হয় ফোর্স কনস্ট্যান্ট, ফোর্স কনস্ট্যান্ট বা একে স্প্রিং ফ্যাক্টরও বলে, স্প্রিং ফ্যাক্টর। কিন্তু তাহলে নেগেটিভ সাইনটা কি, নেগেটিভ সাইনটা ডিনোট করছে যে রিস্টোরিং ফোর্সটা অলওয়েজ কি করবে, তার ডিসপ্লেসমেন্টের অপোজিট দিক বরাবর কাজ করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দ্য নেগেটিভ সাইন কাজ করছে অ্যাজ এফ অ্যাক্টস ইন দ্য অপোজিট ডিরেকশন of the ডিসপ্লেসমেন্ট এক্স। তাহলে এফটা যেহেতু এক্স এর অপোজিট দিক বরাবর কাজ করছে, তার জন্য নেগেটিভ সাইন আসছে। তাহলে এফ ইজিক্যাল টু এক্স আসছে, এফ ইজিক্যাল টু মাইনাস কে এক্স আসছে। সাপোজ এটাকে আমরা কি দিলাম, এক নাম্বার একটা ইকুয়েশন দিলাম। এইবার যদি এম ভরের একটা কোনো বস্তু, এম মাসের কোনো একটা বস্তু যদি এ অ্যাক্সেলারেশন নিয়ে মানে কোনো একটা মোশন করে, তাহলে পরে তার ক্ষেত্রে আমরা নিউটনের সেকেন্ড ল থেকে কি লিখতে পারি, তো অ্যাকর্ডিং টু নিউটনস সেকেন্ড ল অফ মোশন, আমরা কি লিখতে পারি, এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, এটাকে 2 নাম্বার দিতে পারি। এবার যদি 1 আর 2টাকে আমি কম্বাইন করি, তাহলে ফ্রম 1 and 2, এখানে কি আছে, এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এখানে কি আছে, এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, যে এম এ ইকুয়াল টু মাইনাস কে এক্স। ওকে, তাহলে এম ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, তাহলে এখান থেকে কি লিখতে পারি, এ ইজ ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স। এখানে এই যে কে বাই এম, এটাকে বলা হয় ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যেখানে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ কে বাই এম। ওকে, এখানে ওমেগাটা কি, এই ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এখান থেকে আমরা বিভিন্ন রকম জিনিস ডিরাইভ করব, ঠিক আছে। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কি, টাইম পিরিয়ড কি, এগুলো আমরা আসবো ডিটেলসে, আমরা জানবো, ডিটেলসে বলবো, এই ক্লাসে দেখবো। তো ওমেগা ইজ ইকুয়াল টু মাইনাস এই কে বাই এম, ওমেগাটাকে জেনে রাখো, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে এখান থেকে আমরা ফাইনালি সমীকরণটাকে কি পাচ্ছি, সমীকরণটা পাচ্ছি যে এ প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, দিস ইজ দ্য ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, লিখে রাখতে পারো, এটাই হচ্ছে ইকুয়েশন অফ SHM। তো তোমাকে যদি বলে ডিরাইভ দ্য ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন বা সেম দ্য ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, দিস ইজ দ্য ইকুয়েশন, যে ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স বা এ প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, যেখানে ওমেগা ইজ দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এ হচ্ছে অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল অ্যান্ড এক্স ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল। ওকে, তো নাও হোয়াট, নাও আমরা ম্যাথামেটিক্যাল যে সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশনটা পেলাম, সেই ইকুয়েশনটা তো ডিরাইভ করে ফেললাম। এবার আমরা দেখবো যে এর ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস করে আমরা কি কি জানতে পারি, ঠিক আছে। তো যদি আমরা এই ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস করি, তো ম্যাথামেটিক্যাল, এখান থেকে তোমরা ডিটেলসে বুঝতে পারবা কেন সাইন আসছে, কস আসছে। ম্যাথামেটিক্যাল অফ সিম্পল হারমোনিক অসিলেশন। ওকে, তাহলে আমরা এটাকে দেখবো যে কিভাবে এর ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস হয়। তাহলে আমরা কি পেলাম, যে আমরা এক্ষুনি দেখলাম যে ইকুয়েশন অফ মোশন ফর এ সিম্পল হারমোনিক অসিলেশন কি পেলাম, যে এ
অ্যাক্সেলারেশন ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ওকে, আর আমরা কি জানি যে এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যদি ডিসপ্লেসমেন্ট, এখানে এ ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ওকে, তাহলে এই এটাকে আমরা কি লিখতে পারি, ডি টু এক্স ডিটি স্কোয়ার, টাইমের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করে লিখতে পারি। তাহলে ডি টু এক্স ডিটি স্কোয়ার সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এবার দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, ডি টু এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা আমরা পেলাম, এই সমীকরণটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। কি বললাম, লিখে রাখো, দিস ইজ দ্য ইকুয়েশন অফ, দিস ইজ দ্য ইকুয়েশন অফ, না, দিস ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, যেখানে এগেন ওমেগা ইকুয়াল টু অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওকে, এবার যদি আমরা দেখো এই জেনারেলি এর পরের যে পার্টটুকু আমি করাবো সেই পার্টটা তোমাদের অতটা করা দরকার নেই, কিন্তু ফর মানে কনসেপ্ট ক্লিয়ারিং এর জন্য তোমরা জাস্ট একবার দেখে রাখো, ঠিক আছে, যে কিভাবে আসছে, কেন আসছে। এটা এক্সট্রার মধ্যেই পড়ে, এটা তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই, বাট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখে রাখবো যে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, আমরা দেখো স্টেপ বাই স্টেপ যদি বলি, সিম্পল হারমোনিক মোশন কি দেখলাম, সেই সিম্পল হারমোনিক মোশন থেকে আমরা রিস্টোরিং ফোর্স দেখলাম, রিস্টোরিং ফোর্স থেকে আমরা এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স দেখলাম, এফ ইজ ইকুয়াল টু এম এ দেখলাম, ঠিক আছে, এফ ইজ ইকুয়াল টু এম এ দেখলাম, এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স দেখলাম, দুটোকে আমরা ইকুয়াল করলাম, এম এ মাইনাস কে এক্স, এ পেয়ে গেলাম, এ ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স, এখান থেকে আমরা পেয়ে গেলাম সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশন। দিয়ে তার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য আমরা জাস্ট এটাকে ডি টু এক্স ডিটি স্কোয়ার দিয়ে বসিয়ে দিলাম, ডি টু এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। এবারে যে ইকুয়েশন পেলাম, এখানে আমাকে সলিউশন তো করতে হবে না ইকুয়েশনটা, যে এবার এখানে আননোন কোয়ান্টিটি কি, আননোন কোয়ান্টিটি হচ্ছে এক্স, ডিসপ্লেসমেন্টটা। এবার এই ডিসপ্লেসমেন্টটা যদি আমাকে বার করতে হয়, তাহলে কিভাবে আমি বার করব, তো এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলিউশন করব। এবার সলিউশন করার জন্য আমি খুব শর্টে করব, সংক্ষেপে করবো, যদি বুঝতে অসুবিধা না হয়, বেশি টাইম ওয়েস্ট করবো না। তো সলিউশন করার জন্য এইসব যে সমস্ত ইকুয়েশনগুলো সলিউশন করার জন্য আমাদেরকে আননোন কোয়ান্টিটি ধরে নিতে হয়। যেরকম আমি ধরলাম যে লেট এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার পিটি। প্রত্যেকটা যে ধরছি আননোন কোয়ান্টিটি, প্রত্যেকটার আমরা রাশিমালা বের করবো যে ভ্যালু কি, দেখো ভালো করে। তো ধরে নিলাম যে লেট ইকুয়াল টু লেট এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার পিটি। তাহলে এখান থেকে যদি আমি বের করি যে ডিএক্স বাই ডিটি, এটা কত হবে, খুবই ইজি, পি ই টু দি পাওয়ার পিটি। আমি একবার দেখিয়ে দিচ্ছি যদি বুঝতে না পারো কিভাবে হয়, ডিডিটি হয় অফ ই টু দি পাওয়ার পিটি, ঠিক আছে। এখান থেকে যদি ডেরিভেটিভ করি এটার, তাহলে পরে কি দাঁড়াবে, পিটা আগে চলে আসবে, আর ইয়ে ডেরিভেটিভ থাকে ই টু দি পাওয়ার পিটি, পিটিটার সঙ্গে চলে আসবে, ঠিক আছে। তাহলে ডিএক্স ডিটি সমান সমান কি পেয়ে গেলাম, পি ই টু দি পাওয়ার পিটি। যদি এটার আমরা আবার ডেরিভেটিভ করি ডি টু এক্স ডিটি স্কোয়ার, তাহলে কি পাবো, দেখো, তাহলে একই রকম ভাবে কি চলে আসবে, যদি একবারে লিখি আমি পি স্কোয়ার ই টু দি পাওয়ার পিটি আসবে। যদি দেখিয়ে দিই এখানে কি আসবে, যে পি বাইরে চলে আসবে, ডি ডিটি অফ আবার ই টু দি পাওয়ার পিটি হবে। এবার ই টু দি পাওয়ার পিটি ডেরিভেটিভ করলে কি হয়, পি ইন্টু পি ই টু দি পাওয়ার পিটি হয়, সেখান থেকে চলে আসবে পি স্কোয়ার ই টু দি পাওয়ার পিটি। তাহলে আমরা কি পেলাম, যে এক্স ইজ ইকুয়াল টু ধরলাম ই টু দি পাওয়ার পিটি, দেন ডিএক্স ডিটি সমান সমান পেয়ে গেলাম পি টু দি পাওয়ার পিটি, আর ডি টু এক্স ডিটি স্কোয়ার সমান সমান পেয়ে গেলাম পি স্কোয়ার টু দি পাওয়ার পিটি। এইবার যে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ছিল, সেই ইকুয়েশনে যদি আমি এই ইকুয়েশনটাকে 1 নাম্বার যদি ইকুয়েশন দিয়ে লিখে রাখি, তাহলে আমি 1 নাম্বার ইকুয়েশনে যদি পুট করে দিই ভ্যালুটা, ঠিক আছে, পুট করে দিই, পুটিং দ্য ভ্যালু ইন ইকুয়েশন 1, তাহলে পরে কি পাবো, দেখো 1 নাম্বার ইকুয়েশন কি ছিল, যে ডি টু এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো যে ডি টু এক্স ডিটি স্কোয়ার তার ভ্যালু কি, পি স্কোয়ার ই টু দি পাওয়ার পিটি, তাহলে বসিয়ে দাও, পি স্কোয়ার ই টু দি পাওয়ার পিটি প্লাস ওমেগা স্কোয়ার, এক্সটাকে আমরা কি ধরেছি, এক্স ধরেছি দেখো ই টু দি পাওয়ার পিটি, ই টু দি পাওয়ার পিটি, তাহলে এখানেও বসিয়ে দাও ই টু দি পাওয়ার পিটি ইকুয়াল টু 0। যে সমীকরণে পুট করে দিলাম,
তো সমীকরণে পুট করে দিলে পরে কী হবে দেখো, এখান থেকে কি কমন যাবে, ই টু দি পাওয়ার পিটি আর ই টু দি পাওয়ার পিটি কমন আছে, তাহলে এখান থেকে যদি আমি ই টু দি পাওয়ার পিটি কমন নিয়ে নিই তাহলে কী পাবো, পি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে পি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো, সেখানে ই টু দি পাওয়ার পিটিটাকে আমি জিরো বলতে পারি না, ই টু দি পাওয়ার পিটি যেহেতু জিরো না, তাহলে আমি কি বলতে পারি যে পি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো, যেহেতু ই টু দি পাওয়ার পিটি নট ইকুয়াল টু জিরো। ওকে, কারণ জিরো ধরলে পরে তো পুরোটাই জিরো হয়ে যাবে, ইকুয়েশন টোটালটা জিরো হয়ে গেল, তাহলে ই টু দি পাওয়ার পিটিকে আমি জিরো ধরতে পারি না, তাহলে পি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ারটাই মাস্ট বি জিরো হবে। তাহলে এখান থেকে পি স্কোয়ারের ভ্যালু কি হচ্ছে, মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে যে পি এর ভ্যালু সেটা কি হচ্ছে, যে রুট ওভার অফ মাইনাস ওমেগা স্কোয়ার, মানে কি হচ্ছে প্লাস মাইনাস আই ওমেগা। তাহলে পি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম প্লাস মাইনাস আই ওমেগা। এটাকে ভালো করে দেখে রাখো, পি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস আই ওমেগা। এক্স এর ভ্যালু আমরা কি ধরেছিলাম, এক্স এর ভ্যালু ধরেছিলাম ই টু দি পাওয়ার পি টি, পি এর ভ্যালু কি পেয়ে গেলাম প্লাস মাইনাস আই ওমেগা। তাহলে কি হয়ে যাবে এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু হয়ে যাবে ই টু দি পাওয়ার প্লাস মাইনাস আই ওমেগা টি। এবার এই যে আই ওমেগা টি, এটার সলিউশন, এটারও সলিউশন আমি করে দিতে পারি, বাট এটা সলিউশন এখন দরকার নেই, ঠিক আছে। এটা সলিউশন করলে পরে বেরোবে হচ্ছে, সাপোজ যে এক্স ইজ ইকুয়াল টু এ ড্যাশ সাইন ওমেগা টি, এই ফরম্যাটে বেরোয়, প্লাস বি ড্যাশ কস ওমেগা টি। সাপোজ এই যে এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই প্লাস মাইনাস আই ওমেগা টি পেলাম, এটা সলিউশন করে পেলে আমি কি পেলাম, এক্স ইজ ইকুয়াল টু এ ড্যাশ সাইন ওমেগা টি প্লাস পি ড্যাশ কস ওমেগা টি। এটাকে সাপোজ আমি 2 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এবার দেখো এখানে আননোন কোয়ান্টিটি কোনটা আছে, এ ড্যাশ আর বি ড্যাশ আছে। এবার তাহলে আমাকে এই যে ইকুয়েশনটা আছে, এ ড্যাশ আর বি ড্যাশের ভ্যালুটাকে বের করতে হবে। তো এ ড্যাশ আর বি ড্যাশের ভ্যালুটা বের করার জন্য আমি কি করব, ধরলাম যে ধরি লেট এ ড্যাশ ইজ ইকুয়াল টু এ কস আলফা আর বি ড্যাশ ইজ ইকুয়াল টু এ সাইন আলফা। ওকে, তা যদি এই যে দুটো ইকুয়েশন, এই দুটো ভ্যালুকে যদি আমি ইকুয়েশনে পুট করে দিই, তাহলে পুটিং দিস ভ্যালু কি পাবো আমি, যে এক্স ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে, এ ড্যাশের ভ্যালু কি এ কস আলফা, তাহলে বসিয়ে দিলে পারে এ কস আলফা সাইন ওমেগা টি, প্লাস বি ড্যাশের ভ্যালু কি এ সাইন আলফা কস ওমেগা টি। এখান থেকে এ যদি কমন নিয়ে নাও তাহলে পরে কি হবে, এ কমন নিয়ে নিলে পরে সাইন ওমেগা টি কস আলফা প্লাস সাইন আলফা কস ওমেগা টি। এবার এইটা কি ফর্মুলা, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ঠিক আছে। তার মানে কি লিখতে পারি, সাইন এ প্লাস বি। তাহলে এখান থেকে কি পাবো, এ সাইন ওমেগা টি প্লাস আলফা। এটা পেয়ে গেলাম আমরা এক্স এর ভ্যালু। দেখো এই সমীকরণটা এইভাবে ডিরাইভ করা হয়, ঠিক আছে, যে ফট করে লিখে দিই না আমরা যে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে যে ইকুয়েশন অফ মোশন সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এইভাবে আসে যে জাস্ট ওখান থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা সলভ করতে হয়, সলভ করে করে ভ্যালুগুলো বেরিয়ে আসে। এবার এখানে যে এই যে নতুন কনস্ট্যান্ট আমরা একটা পেলাম যে এ, এবার এ এর ভ্যালুটাও তো আমাকে জানতে হবে যে হোয়াট ইজ এ। তাহলে এখানে দেখো দুটো জিনিস আমরা জেনেছিলাম যে এ ড্যাশ সমান সমান কি ধরেছিলাম, এ কস আলফা, আর বি ড্যাশ সমান সমান ধরেছিলাম বি সাইন আলফা। এবার তাহলে এই দুটো ভ্যালুকে যদি আমরা পুট করে দিই, মানে স্কোয়ার করে দিই এর, তাহলে পরে কি পাবো, প্রথমত এ ড্যাশের স্কোয়ার করলাম তাহলে কি পাবো, এ স্কোয়ার কস স্কোয়ার আলফা, বি ড্যাশের স্কোয়ার করলাম তাহলে কি পাবো, বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এখানে আননোন রাশি কি আছে, এ ড্যাশ এ আছে আর আলফা আছে, ওমেগা তো আমরা জানি। তাহলে আমাকে এই এ এর ভ্যালুটাকে বার করতে হবে আর এখান থেকে আলফার ভ্যালুটাকে বার করতে হবে। তার জন্য আমি কি করলাম, যে যে দুটো ভ্যালু আমরা জানি, এ ড্যাশ ইজ ইকুয়াল টু এ কস আলফা আর বি ড্যাশ ইজ ইকুয়াল টু বি সাইন আলফা, এই দুটোকে আমরা স্কোয়ার করে দিলাম। স্কোয়ার করে দিয়ে যদি যোগ করি তাহলে কি পাবো, এ ড্যাশের স্কোয়ার প্লাস বি ড্যাশের স্কোয়ার সমান সমান কি হচ্ছে, এ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। সরি, এখানে আমি কিছু ভুল ধরেছি, বি ড্যাশ ইজ ইকুয়াল টু এ সাইন আলফা, বি সাইন আলফা না, ভুল করে লিখেছি এখানে, বি ড্যাশ ইজ ইকুয়াল টু এ সাইন আলফা, তাহলে এখানে এ স্কোয়ার সাইন আলফা হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে এ স্কোয়ার সাইন আলফা। তাহলে এখান থেকে এ স্কোয়ার যদি কমন নিই তাহলে কি পাচ্ছি, কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু এ ড্যাশ স্কোয়ার প্লাস বি
বি ড্যাশ স্কোয়ার। এই কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার হবে মানে কি 1, তাহলে কি পেয়ে যাচ্ছি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ড্যাশ স্কোয়ার প্লাস বি ড্যাশ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ ড্যাশ স্কোয়ার প্লাস বি ড্যাশ স্কোয়ার। তাহলে দেখো এখানে আননোন রাশি যে এ ছিল এর ভ্যালুটাকে আমরা বের করে ফেললাম এখান থেকে। ওকে, এবার আমাকে আলফা বের করতে হবে। দেখো এ আলফা বের করা খুবই সোজা। কি কি পেয়েছি আমরা, দেখো এখানে এ ড্যাশ সমান সমান এ কস আলফা, বি ড্যাশ সমান সমান এ সাইন আলফা। তাহলে যদি জাস্ট আমি যদি এরকম করে দিই যে বি ড্যাশ বাই এ ড্যাশ, তাহলে কি হবে এ সাইন আলফা বাই এ কস আলফা। তাহলে এই এ কেটে যাবে, তাহলে ট্যান আলফা সমান সমান কি পাবো বি ড্যাশ বাই এ ড্যাশ। তাহলে এখান থেকে আলফা সমান সমান কি পেয়ে যাব ট্যান ইনভার্স বি ড্যাশ বাই এ ড্যাশ। এখান থেকে এই আলফার ভ্যালু আর এ এর ভ্যালু এরকম ভাবে বের করা হয়। ঠিক আছে, এবার এগুলো কতটা ইম্পর্টেন্ট সেটা একটু বাদে তোমরা বুঝতে পারবা। তাহলে আমরা যদি একটু রিপিট করি যে কাজটা কি করলাম, ঠিক আছে, তো কাজটা কি করলাম দেখো, যদি প্রথম থেকে আমরা দেখি যে সিম্পল হারমোনিক মোশন আমরা দেখলাম, যে সিম্পল হারমোনিক মোশন যখন আমরা বলবো তখন একটা মোশন যেটা অলওয়েজ মানে টু অ্যান্ড ফ্রো যাবে এবং সেটা অলওয়েজ কি করবে তার রিস্টোরিং ফোর্সের অ্যারাউন্ডে কাজ করবে, এবং তার রিস্টোরিং ফোর্সটা অলওয়েজ মিন পজিশনের দিকে কাজ করবে। ঠিক আছে, টুয়ার্ডস ইকুইলিব্রিয়াম কাজ করে মিন পজিশনের দিকে, এবং সেখান থেকে আমরা এবং রিস্টোরিং ফোর্সটা কি হবে ডিসপ্লেসমেন্ট যা হবে সেই ডিসপ্লেসমেন্টের সঙ্গে প্রপোর্শনাল হবে। তাহলে সেখান থেকে আমরা পেলাম যে রিস্টোরিং ফোর্সটা ডিসপ্লেসমেন্টের সঙ্গে প্রপোর্শনাল, তার জন্য এ প্রপোর্শনাল টু এক্স। এবার রিস্টোরিং ফোর্সটা যেহেতু যে ডিসপ্লেসমেন্ট যেদিকে হচ্ছে তার অপোজিট দিকে হচ্ছে, তার জন্য আমরা মাইনাস সাইন দিচ্ছি, প্রপোর্শনালটাকে সরিয়ে ইকুয়াল টু আনলে পরে একটা কনস্ট্যান্ট পেলাম, আর যেহেতু এটা উল্টো দিক বরাবর হচ্ছে তাই একটা মাইনাস পেলাম। তাহলে সেখান থেকে আমরা পেলাম এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। দেন এখান থেকে আমরা জানি যে এম ভরের যে বস্তুটা বা পার্টিকেলটা যেটা মানে দেখাচ্ছে সিম্পল হারমোনিক মোশন এস এইচ এম দেখাচ্ছে, সেটা যদি এ অ্যাক্সেলারেশন নিয়ে যদি যাওয়া আসা করে তাহলে পরে তার ক্ষেত্রে আমরা কি জানি নিউটনের সেকেন্ড ল থেকে এফ ইজ ইকুয়াল টু এম এ, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এবার এখানে এই যে এফ ইজ ইকুয়াল টু এম এ, এখানেও এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এগুলোকে আমরা ইকুয়াল করে দিলাম, তাহলে সেখান থেকে পেয়ে গেলাম এম এ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এবার সেখানে এ ইজ ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম মাইনাস কে বাই এম ইন্টু এক্স। এবার এই মাইনাস কে বাই এমটাকে আমরা কি ধরলাম ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা সমান সমান পেয়ে গেলাম রুট ওভার অফ কে বাই এম। তাহলে সেখান থেকে যদি বসিয়ে দিই তাহলে এ সমান সমান কি পেয়ে যাচ্ছি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটা পেয়ে গেলাম আমরা কি ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। তাহলে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এইবার আমরা এই ইকুয়েশনটার যে আমরা মানে ডিফারেন্সিয়াল ফর্ম সেটা বার করব। তার জন্য আমরা কি জানি যে এ ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, সেখানে এ ইজ ইকুয়াল টু আবার জানি জি টু এক্স জিটি স্কোয়ার। তাহলে এ এর জায়গায় আমরা ডি টু এক্স জিটি স্কোয়ার বসিয়ে দিলাম আর ওমেগা স্কোয়ার এক্স পড়ে থাকলো। এবার এটাকে এদিকে নিয়ে চলে আসলে পরে কি হলো ডি টু এক্স জিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু জিরো। এটা হয়ে গেল কি এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম সিম্পল হারমোনিক মোশনের। এবার এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটার আমরা সলিউশন করব। এবার সলিউশন করার জন্য কি করলাম আমরা ধরে নিলাম যে এক্স ইজ ইকুয়াল টু ডি টু পাওয়ার পিটি। দেন আমরা ডেরিভেটিভ করলাম, তাহলে ডিএক্স ডিটি পেয়ে গেলাম, সেটা পেয়ে গেলাম কি পি টু দি পাওয়ার পিটি। তারপরে আবার ডেরিভেটিভ করলাম, তাহলে ডি টু এক্স ডিটি স্কোয়ার পেয়ে গেলাম, তাহলে পেয়ে গেলাম পি স্কোয়ার ডি টু পাওয়ার পিটি। এবার সেখান থেকে এই যে ভ্যালুগুলো এক্স এর ভ্যালু আর ডি টু এক্স ডিটি স্কোয়ারের ভ্যালু আমরা যে সিম্পল হারমোনিক মোশনের যে ডিফারেন্সিয়াল ফর্ম ছিল অর্থাৎ ডি টু এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সেখানে বসিয়ে দিলাম। তাহলে ডি টু এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স এ বসিয়ে দিলে পারে ডি টু এক্স ডিটি স্কোয়ার সমান সমান কি পি স্কোয়ার ডি টু পাওয়ার পিটি, আর ওমেগা স্কোয়ার এক্স এর জায়গায় বসলাম ই টু দি পাওয়ার পিটি। এখান থেকে ই টু দি পাওয়ার পিটি আর ই টু দি পাওয়ার পিটি কি চলে গেল কমন চলে গেল, ই টু দি পাওয়ার পিটি যদি কমন চলে আসে পড়ে থাকলো পি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। এবার যদি ধরেছিলাম এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার পিটি এবং এক্স জিরো আমরা বলতে পারি না আপাতত পজিশনে, তার জন্য আমরা কি করছি যে এই যে ই টু দি পাওয়ার পিটি এটাই জিরো হবে, তাহলে এটা জিরো হতে পারে না, তাই আমরা পি স্কোয়ার ই টু দি পাওয়ার পিটি দেখে কি করলাম জিরো করে দিলাম, পি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ারটাকে জিরো করে দিলাম। এবার পি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো হলে পরে পি স্কোয়ার সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার হয়ে গেল, এটা রুট ওভার করে দিলে পরে প্লাস মাইনাস আই ওমেগা চলে আসলো। তাহলে এক্স এর ভ্যালু যেটা ধরেছিলাম ই টু দি পাওয়ার পিটি সেখানে আমরা বসে যাবে এখন ই টু দি পাওয়ার প্লাস মাইনাস আই ওমেগা টি, কারণ পি এর জায়গায় বসে গেল আই ওমেগা। এবার এই যে এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার প্লাস মাইনাস আই ওমেগা টি, এটা যদি সলিউশন করি বা এটা যদি লিখি আমি তাহলে পরে আমরা এরকম একটা রূপ পাই যে এ সাইন ওমেগা টি এ ড্যাশ সাইন ওমেগা টি, এ ড্যাশটা কনস্ট্যান্ট একটা বি ড্যাশও একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, এ ড্যাশও কনস্ট্যান্ট বি ড্যাশও কনস্ট্যান্ট, তাহলে এ ড্যাশ সাইন ওমেগা টি প্লাস বি ড্যাশ কস ওমেগা টি এরকম একটা ফর্মে পাই। এবার এই যে এ ড্যাশ সাইন ওমেগা টি এবং বি ড্যাশ কস ওমেগা টি পেলাম, এটাকে যদি আমরা একটা ইউনিক ফর্মে নেওয়ার চেষ্টা করি তার জন্য আমরা কি করলাম যে এ ড্যাশ সমান সমান ধরে নিলাম যে এ কস আলফা
দেখো ধরলাম যে এ কস আলফা এ আননোন রাশি, আলফা আননোন রাশি। এখানে 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 আননোন রাশি কিন্তু না, এখানে আমরা সলিউশন করেই পেয়েছি, সলিউশনটা আমি দেখাইনি, দরকারও নেই তোমার দেখার। তবে এখানে এ ড্যাশ সমান সমান কি ধরলাম যে এ কস আলফা, এখানে এ আননোন রাশি আলফা আননোন রাশি, আর বি ড্যাশ সমান সমান এ সাইন আলফা, যেখানে এ আননোন রাশি আর আলফা আননোন রাশি। এইবার এই যে ভ্যালুটা আছে যে এ ড্যাশ আর বি ড্যাশ, সেটা আমরা এই ইকুয়েশনে পুট করে দিলাম। এই ইকুয়েশনে পুট করে দিলে এখানে এ কস আলফা বসে গেল, এখানে এ সাইন আলফা বসে গেল। এবার এখান থেকে এ কমন নিয়ে নিলাম, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বির ফর্মুলা বসে গেল। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম, সাইন এ প্লাস বি। সেখান থেকে আমরা সমীকরণ পেয়ে গেলাম এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা। ঠিক আছে, তো এটা হচ্ছে কি একটা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টের সলিউশন, ইকুয়েশন অফ মোশন। এইবার এখানে আননোন রাশি কোন কোনগুলো ছিল, এ আননোন রাশি আলফা আননোন রাশি। এবার এর যদি ভ্যালু আমার যখন অঙ্ক করতে কাজে লাগবে ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে, তার জন্য আমি কি করলাম, আমরা কি জানি যে এ ড্যাশ সমান সমান এ কস আলফা আর বি ড্যাশ সমান সমান কি এ সাইন আলফা। এবারে এই যে এ কস আলফা আর এ সাইন আলফা এই দুটোকে কি করলাম, স্কোয়ার করলাম, তাহলে এ স্কোয়ার এ ড্যাশ স্কোয়ার পেয়ে গেলাম, বি ড্যাশ স্কোয়ার পেয়ে গেলাম। এবার এ ড্যাশ স্কোয়ার প্লাস বি ড্যাশ স্কোয়ার করে দিলাম, তাহলে এখানে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার আলফা হয়ে গেল, এখান থেকে বেরিয়ে আসলো এ স্কোয়ার, সেখান থেকে এর ভ্যালু পেয়ে গেলাম রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ ড্যাশ স্কোয়ার প্লাস বি ড্যাশ স্কোয়ার। আর বি ড্যাশ বাই এ ড্যাশ করে দিলাম, তাহলে এ কেটে গেল, সাইন আলফা বাই কস আলফা মানে ট্যান আলফা পেয়ে গেলাম, তাহলে আলফা সমান সমান কি পেয়ে গেলাম, ট্যান ইনভার্স বি ড্যাশ বাই এ ড্যাশ। তাহলে আমরা আননোন যে রাশিগুলো ধরেছিলাম যে এ আর আলফা, সেটারও ভ্যালু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এরপরে যদি আমরা এরপর থেকে করি, তো দেখো এরপর আমরা কিভাবে আসবে, তো কেস ওয়ান এর কিছু স্পেশাল কেস করব। কেস ওয়ান আমরা প্রথমে লিখে রাখি যে এ ড্যাশ সমান সমান কি পেয়েছিলাম, এ ড্যাশ সমান সমান পেয়েছিলাম এ, খাতায় দেখো তোমাদের লেখা আছে এ কস আলফা, আর বি ড্যাশ সমান সমান হচ্ছে এ সাইন আলফা। এবার যদি আমি এখানে কেস ওয়ানে কি ধরি যে ইফ বি ড্যাশ ইজ ইকুয়াল টু জিরো, যদি আমি ধরি যে যদি বি ড্যাশের মানটা জিরো হয়, তাহলে কি ঘটবে দেখো, দেন তাহলে জিরো বসিয়ে দিলাম, জিরো ইজ ইকুয়াল টু এ সাইন আলফা। অবভিয়াসলি এ জিরো হতে পারে না, এ নট ইকুয়াল টু জিরো, তাহলে কি হবে, সাইন আলফা ইকুয়াল টু জিরো। সাইন আলফা ইকুয়াল টু জিরো, সাইন আলফা আমার কখন জিরো হয়, যদি আলফা ইজ ইকুয়াল টু জিরো হয়, তাহলে আলফা ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে পেয়ে গেলাম আলফা ইজ ইকুয়াল টু জিরো। এবার এটার সমান সমান কি আছে, এটার সমান সমান আছে দেখো এ কস আলফা। তাহলে এ কস আলফাতে যদি আমি এখন বসিয়ে দিই যে আলফা ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এ ড্যাশ কি পাবো, এ কস জিরো। কস জিরোর মান কত হয়, ওয়ান হয়, তাহলে এ, তাহলে এ ড্যাশ সমান সমান আমি কি পেয়ে গেলাম, এ পেয়ে গেলাম। তাহলে মেন ইকুয়েশন কি ছিল, মেন ইকুয়েশন ছিল এক্স ইজ ইকুয়াল টু এ ড্যাশ সাইন ওমেগা টি প্লাস বি ড্যাশ কস ওমেগা টি। তাহলে এখানে যদি বসিয়ে দিই যে কি ধরেছিলাম বি ড্যাশ ইজ ইকুয়াল টু জিরো, তাহলে বি ড্যাশ ইজ ইকুয়াল টু জিরো বসিয়ে দিলে কি হবে, এটা জিরো হয়ে যাবে। তাহলে পরে এ ড্যাশ ইজ ইকুয়াল টু কি পেলাম আমরা, এ ড্যাশ ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি এ, তাহলে এখানে বসিয়ে দিলে পারে এ সাইন ওমেগা টি পেয়ে গেলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বি ড্যাশ ইজ ইকুয়াল টু জিরো হলে পারে যে ইকুয়েশনটা দাঁড়া আছে সেটা হচ্ছে এ সাইন ওমেগা টি। এখন আমাকে দেখতে পাচ্ছি এই যে ইকুয়েশনটা আমরা পেলাম এ সাইন ওমেগা টি, এটা কিন্তু এখান থেকেও আসতো, ঠিক আছে, তোমার ওই আলফা থেকেও আসতো। এই যে এখানে আলফা ইজ ইকুয়াল টু জিরো পেয়ে গেলাম, যদি এক্স ইজ ইকুয়াল টু কি ছিল এ সাইন ওমেগা টি প্লাস আলফা, এখানে আলফা ইজ ইকুয়াল টু জিরো বসিয়ে দাও, তাহলে ওখান থেকে পেয়ে যাচ্ছ যে এ সাইন এক্স ইজ ইকুয়াল টু ওমেগা টি। এবার এটার মানেটা কি, এই ইকুয়েশনটা কি বোঝায়, মানে রিপ্রেজেন্ট কি করে। এবার যদি দেখি যে যদি ইফ ইফ টি ইজ ইকুয়াল টু জিরো, যদি টাইম যখন জিরো, তখন দেখবো যে এর ডিসপ্লেসমেন্টটা কোন পজিশনে ছিল। তাহলে ইফ টি ইজ ইকুয়াল টু জিরো, দেন এক্স ইজ ইকুয়াল টু পুট করে দাও এ সাইন ওমেগা ইন্টু জিরো, মানে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন জিরো, মানে এক্স ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টি ইজ ইকুয়াল টু জিরোতে এক্স ইজ ইকুয়াল টু জিরো হচ্ছে। তার মানে কি বোঝাচ্ছে, যে যে পার্টিকেলটা যখন স্টার্ট করছে জার্নি, হোয়েন ইফ দ্য পার্টিকেল স্টার্টস ইজ জার্নি ফ্রম দ্য মিন পজিশন, দেন দ্য ইকুয়েশন অফ মোশন অফ সিম্পল হারমোনিক মোশন ইজ এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। মানে জাস্ট লাইক একটা পেন্ডুলাম কি করছে, যে তার ইকুইলিব্রিয়াম স্টেটে থেকে জার্নি শুরু করছে, মানে এখানে এক্স ইজ ইকুয়াল টু জিরো, কখন টি ইজ ইকুয়াল টু যখন জিরো, তখন এক্স ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এইরকম পজিশন থেকে যখন যাত্রা শুরু করবে, তখন তার ক্ষেত্রে যে তোমার ইকুয়েশন অফ মোশন হবে সেটা হবে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। লিখে রাখতে পারো যে ইফ এ পার্টিকেল স্টার্ট হিজ জার্নি, হিজ তো না its journey
from mean position, then the equation of simple harmonic motion is x is equal to a sin omega t. তাহলে কি বললাম, যদি তার একদম ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যাত্রা শুরু করে তাহলে পরে তার ইকুয়েশন অফ মোশনকে আমরা ডিরেক্টলি কি দিয়ে লিখবো, যে x ইজ ইকুয়াল টু a sin omega t দিয়ে লিখতে পারি। আমরা কি পেলাম, যে x ইজ ইকুয়াল টু a sin omega t। দেখো x ইজ ইকুয়াল টু a sin omega t, ওমেগা টি। তাহলে আমরা কি দেখছি, যে x ইজ ইকুয়াল টু যখন 0, সরি t ইজ ইকুয়াল টু যখন 0, এখানে t ইজ ইকুয়াল টু যখন 0 তখন x ইজ ইকুয়াল টু কি, x ইজ ইকুয়াল টু 0। এবার এটা সাইন ওয়েভের গ্রাফ। তাহলে যদি এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমি করি এর, তাহলে কি রকম টাইপের হবে, যে এদিক বরাবর আমি x দিলাম ডিসপ্লেসমেন্ট, আর এদিক বরাবর আমি কি দিলাম, টাইম দিলাম t। তাহলে পরে এ যখন এই যে পজিশনটা, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে t ইজ ইকুয়াল টু 0, আর এই পয়েন্টটা আবার x ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে শুরু হবে, দিয়ে যাবে অ্যামপ্লিটিউড, তাহলে t ইজ ইকুয়াল টু 0 যখন x ইজ ইকুয়াল টু 0 এইভাবে যাবে আর আসবে। আর এইটাই হচ্ছে এর ম্যাক্সিমাম যে অ্যামপ্লিটিউড, এটাকেই হচ্ছে a। ঠিক আছে, এটাই হচ্ছে a। তাহলে এটা হচ্ছে a sin ওমেগা টির গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যে x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি। এটা কখন যাবে, এটা হবে যখন একটা বস্তু বা একটা পার্টিকেল যখন তার মিন পজিশন থেকে যাত্রা শুরু করবে বা তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যাত্রা শুরু করবে t ইজ ইকুয়াল টু 0 টাইমে, তখন তার যে ইকুয়েশন অফ মোশন সেটাকে আমরা ডিনোট করতে পারি x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি দিয়ে। এবার কেস 2, তো কি কি ছিল একবার লিখে নি। প্রথমে ছিল হচ্ছে যে a ড্যাশ ইজ ইকুয়াল টু a cos alpha আর b dash is equal to a sin alpha. If b dash is equal to a, তাহলে পরে কি দাঁড়াবে, b dash is equal to a হলে পরে দাঁড়াচ্ছে b dash সমান সমান কি আছে, a sin alpha। তাহলে এখান থেকে কি পাবো, a is equal to a sin alpha। তাহলে sin alpha সমান সমান 1। তাহলে আলফার ভ্যালু কি লিখতে পারি, π/2 বা 90 ডিগ্রি। এবার এই যে আলফার ভ্যালুটা যদি আমি দুই জায়গায় পুট করি, এখানে যদি পুট করি যে a ড্যাশ ইজ ইকুয়াল টু a কি আছে, cos আলফা, যদি আলফার ভ্যালু পুট করি তাহলে কি হবে, a cos π/2, cos π/2 ভ্যালু কত, 0। তাহলে a ড্যাশ ইজ ইকুয়াল টু 0। এবার দুই জায়গা থেকে বের করা যায়, যেরকম ইকুয়েশন অফ মোশন কি ছিল, x ইজ ইকুয়াল টু, সলিউশনটা তাহলে কি দাঁড়াবে, যে x ইজ ইকুয়াল টু ছিল a ড্যাশ sin ওমেগা টি প্লাস b ড্যাশ cos ওমেগা টি। এখানে a ড্যাশের ভ্যালু কি বেরোলো, 0। তাহলে এখানে 0 ইন্টু সাইন ওমেগা টি প্লাস বি ড্যাশের ভ্যালু কি বেরিয়েছে, বি ড্যাশের ভ্যালু আমরা ধরেছি দেখো a, বি ড্যাশের ভ্যালু ধরেছি a। তাহলে এখানে বি ড্যাশের ভ্যালু a cos ওমেগা টি। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি x ইজ ইকুয়াল টু a cos ওমেগা টি। এখান থেকেও বের করতে পারো, বা এখানে যখন বেরিয়ে গেল যে আলফা ইজ ইকুয়াল টু π/2, তখন এখান থেকেও বের করা যায় যে মেন যে ইকুয়েশন, সরল দৈর্ঘ্যের যে মেন ইকুয়েশন বা সিম্পল হার্মোনিক মোশনের যে মেন ইকুয়েশন, যে x ইজ ইকুয়াল টু কি a sin ওমেগা টি প্লাস আলফা, আলফা ইজ ইকুয়াল টু কি বললো, π/2। তাহলে x ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে, a sin ওমেগা টি প্লাস π/2, π/2 প্লাস থিটা মানে হচ্ছে cos থিটা, sin π/2 প্লাস থিটা মানে a কি দাঁড়াবে, a cos ওমেগা টি। যেখান থেকে খুশি বের করতে পারো, ঠিক আছে। when t is equal to 0, t is equal to 0 যদি পুট করি তাহলে x is equal to কি হবে, a cos ওমেগা ইন্টু 0 মানে a cos 0 মানে x is equal to a হচ্ছে। তাহলে দেখো এখানে x is equal to a মানে কি বোঝাচ্ছে, যে যখন এর টাইম 0 তখন এর ডিসপ্লেসমেন্ট, এই অবস্থাটা কোথায় আছে, ডিসপ্লেসমেন্টটা কোথায় আছে, এ পজিশনে আছে, মানে এ ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে আছে, ম্যাক্সিমাম জায়গায় আছে। এটা কি বিস্তার বা অ্যামপ্লিটিউড। তাহলে তার মানে এ যাত্রা শুরু করছে কোন রকম জায়গা থেকে, যে যদি সিম্পল হার্মোনিক মোশনের ক্ষেত্রে দেখি তাহলে এটা হচ্ছে এর ইকুইলিব্রিয়াম পজিশন, কিন্তু যখন এই পার্টিকুলার যাত্রা শুরু করছে তখন যে কোনো একটা এই পজিশন আছে, এদিকেও থাকতে পারে, এটা হচ্ছে মাইনাসে, বা এদিকেও থাকতে পারে, যে কোনো একদিকে, মানে যে কোনো একটা এক্সট্রিম এন্ডে আছে, এটা হচ্ছে প্লাসে।
তাহলে যদি যে কোনো একটা এক্সট্রিম এন্ড থেকে যদি যাত্রা শুরু করে, দেন আমরা তার ইকুয়েশনকে কি দিয়ে প্রকাশ করবো, যে এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি। ঠিক আছে, এবার এর যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি, যে গ্রাফিক্যালি একে কিভাবে পুট করা যায়। তো দেখো, যদি যখন এদিক বরাবর আমি একই রকমভাবে ডিসপ্লেসমেন্ট দিলাম এক্স, আর এদিক বরাবর আমি টি দিলাম, তাহলে এটা কি এক্স ইজ ইকুয়াল টু যখন জিরো, এটা এই পয়েন্টটা এক্স ইজ ইকুয়াল টু জিরো, আর এক্স ইজ ইকুয়াল টু সরি টি ইজ ইকুয়াল টু জিরোতে। আর সাপোজ এটা হচ্ছে এ, তাহলে এখানে দেখো কি আছে, এখানে বলেছে যে যখন এক্স ইজ ইকুয়াল টু টি ইজ ইকুয়াল টু জিরো, তখন এক্স এর ভ্যালু কি, এক্স এর ভ্যালু হচ্ছে এ। তার মানে শুরু হবে এখান থেকে, টি ইজ ইকুয়াল টু যখন জিরো তখন শুরু হবে এখান থেকে এবং কসে যাবে, তাহলে এরকম ভাবে যাবে, আবার আসবে, আবার যাবে, এরকম ভাবে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হবে। তাহলে এটা কার ক্ষেত্রে, এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি। ঠিক আছে, তাহলে আমরা যদি এর জিস্ট করি যে কি পেলাম এতক্ষণ ধরে আলটিমেটলি, তাহলে আমরা পেলাম যে একটা সিম্পল হারমোনিক মোশনের যে মেন যে ইকুয়েশন, সেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এর যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটা কি, ডি টু এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু জিরো। তারপরে এর যে সলিউশন করলাম, এই সলিউশন করার পরে যে ইকুয়েশনটা পেলাম সেটা কি পেলাম, এক্স ইজ ইকুয়াল টু এ ড্যাশ সাইন ওমেগা টি প্লাস ইন্টু কস আলফা প্লাস বি ড্যাশ কস ওমেগা টি সাইন আলফা। বা এটা আরেকটা রূপ আমরা পেয়েছি সলিউশন করে, যে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা, যেখানে এ সমান সমান রুট ওভার অফ এ ড্যাশ স্কোয়ার প্লাস বি ড্যাশ স্কোয়ার, আর আলফা সমান সমান ট্যান ইনভার্স বি ড্যাশ বাই এ ড্যাশ। ঠিক আছে, তাহলে এই যে ভ্যালুগুলো আমরা পেলাম, যে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা এখান থেকে বের করলাম। এবার এটারও আমরা একটা স্পেসিফিক্যালি জিনিস বের করলাম, যে যদি যখন টাইম জিরো, হোয়েন টি ইজ ইকুয়াল টু জিরো, তখন কোন জায়গা থেকে বা কোন পজিশন থেকে বস্তুটা যাত্রা শুরু করছে পার্টিকেলটা, তার উপরে নির্ভর করে আমি আরো স্পেসিফিক হিসাবে এর যে ইকুয়েশন সেটা ধরতে পারি। মানে যদি একটা বস্তু সিম্পল হার্মোনিক মোশন পেন্ডুলামে সাপোজ একটা বস্তু সাপোজ যাত্রা শুরু করছে এর টি ইজ ইকুয়াল টু জিরো টাইমে এর ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, তাহলে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যদি যাত্রা শুরু করে, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যদি যাত্রা শুরু করে, তখন তখন আমরা সলিউশন কি ধরবো, এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। আর যদি যাত্রা শুরু করে যে কোনো এক ধরনের যে কোনো একদিকের এক্সট্রিম এন্ড থেকে, তখন আমরা কি ধরবো, এক্সট্রিম এন্ড। ঠিক আছে, তখন আমরা এই ইকুয়েশন ধরবো এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি। ওকে, আশা করি ক্লিয়ার, এবং আমরা এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো দেখলাম। ঠিক আছে, এবার আমরা এই যে বের করে ফেললাম যে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা, এবার এখান থেকে আমরা মেন কাজগুলো আমাদের শুরু করব। তো এরপরের টপিক হচ্ছে যে আমরা কিছু কোয়ান্টিটিস দেখব, সাম quantities related to simple harmonic motion। ঠিক আছে, যেরকম ফার্স্টে আমরা দেখব ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন কি জানি, ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে ইকুয়েশন মোশন এক্ষুনি বার করলাম, যে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা, এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। ঠিক আছে, এবার এটা আমরা কিছু স্পেশাল কেস দেখব। এটা স্পেশাল কেস। 1 নাম্বার, যদি পার্টিকেলটা তার এন্ড পয়েন্ট থেকে যাত্রা শুরু করে, মানে ইফ দ্য পার্টিকেল স্টার্ট ফ্রম দ্য এন্ড পয়েন্ট অফ ইটস ট্র্যাজেক্টরি, যেরকম আমি যদি এখানে একটা ছবি আঁকি লিনিয়ার মোশনে, সাপোজ এটা হচ্ছে একটা পার্টিকেলের মোশন,
এটা হচ্ছে এর মিন পজিশন, এটা হচ্ছে একটা এর এক্সট্রিম এন্ড বি, এটা হচ্ছে একটা এক্সট্রিম এন্ড সি। তাহলে যদি পার্টিকেলটা যে কোনো একটা এক্সট্রিম এন্ড থেকে যাত্রা শুরু করে, মানে এখানে বলছে যে বি থেকে শুরু করতে পারে বা সি থেকে শুরু করতে পারে, ঠিক আছে, তাহলে পারে এর যে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন সেটা কি দাঁড়াবে, এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি। আর 2 নাম্বার, যদি পার্টিকেলটা ইফ দ্য পার্টিকেল স্টার্টস ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, মানে এখানে কোন পজিশন, এখানে ও বিন্দু থেকে, ও পয়েন্ট, তাহলে পরে তার সলিউশন দাঁড়াবে কি ডিসপ্লেসমেন্টের এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। ওকে, তাহলে এটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্টের যে মানে ইকুয়েশন আমরা সেটা বের করলাম। এবার ডিসপ্লেসমেন্ট পেয়ে গেলাম, তাহলে আমরা ভেলোসিটি বের করতে পারবো। তাহলে ভেলোসিটি, ভেলোসিটি এবার তাহলে আমরা কি জানি, উই নো ডিসপ্লেসমেন্ট, উই নো ডিসপ্লেসমেন্ট কি, যে এক্স ইজ ইকুয়াল টু এ, এখন থেকে ইজি হয়ে যাবে, এ সাইন ওমেগা টি প্লাস আলফা। তাহলে এখান থেকে যদি আমরা বের করে রাখি যে সাইন ওমেগা টি প্লাস আলফা ইকুয়াল টু কি দাঁড়াবে, এক্স বাই এ। তাহলে এখান থেকে কস ওমেগা টি প্লাস আলফা যদি বের করতে হয়, আমরা কি জানি, সাইন স্কোয়ার প্লাস, সাইন স্কোয়ারকে আমরা ছোট দিয়ে লিখছি কারণ জায়গা নেই, তো আমরা কি জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান 1। তাহলে পরে এখান থেকে আমরা কস স্কোয়ার সমান সমান কি পাবো, 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে কস সমান সমান কি পাবো, রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে এখানে কস ওমেগা টি প্লাস আলফা সমান সমান কি পাবো, প্লাস মাইনাস, অবভিয়াসলি প্লাস মাইনাস হবে, রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা। সাইন স্কোয়ার, এই সাইন স্কোয়ার বলছি, হ্যাঁ, সাইন ওমেগা টি প্লাস আলফা মানে কি, এক্স বাই এ। তাহলে এখানে বসিয়ে দাও, প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার। এটা পেয়ে গেলাম আমরা কস ওমেগা টির ভ্যালু। সাপোজ এখানে লিখে রাখো, এক্ষুনি লাগবে, কস ওমেগা টি প্লাস আলফা। সাপোজ এটা 1 নাম্বার লিখে রাখলাম, ঠিক আছে। এবার আমরা যে ডেরিভেটিভ মানে এই ডিসপ্লেসমেন্ট পেয়েছিলাম, সেই ডিসপ্লেসমেন্টটা কি, এক্স। এক্স সমান সমান কি পেলাম, যে এ সাইন ওমেগা টি প্লাস আলফা। এবার যদি আমরা ভেলোসিটি বের করতে চাই, যে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল at any instant, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ডেরিভেটিভ করতে হবে ভি বের করতে গেলে, কাকে, এক্স কে, টি এর সাপেক্ষে, ডিএক্স ডিটি। তাহলে কি হবে, এখান থেকে এ ডি ডিটি অফ সাইন ওমেগা টি প্লাস আলফা। তাহলে কি হবে, এ চলে আসলো, এখানে ওমেগা বেরিয়ে আসবে, এ ওমেগা, আর সাইন হয়ে যাবে কস, তাহলে কস ওমেগা টি প্লাস আলফা। তাহলে এটা আমরা পেয়ে গেলাম এ ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা। এবার এখানে এই যে কস ওমেগা টি প্লাস আলফা এর ভ্যালু কি, প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে ভ্যালুটাকে বসিয়ে দাও, প্লাস মাইনাস এ ওমেগা রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এখানে কি হবে, এখানে প্লাস মাইনাস এ ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, স্কোয়ারটা বাইরে বেরিয়ে চলে আসবে, প্লাস মাইনাস এ ওমেগা রুট ওভার পড়ে থাকবে ওপরে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার নিচে চলে আসবে এ। তাহলে এখান থেকে এ এ কেটে যাবে, তাহলে পরে ভি, ভি ইজ ইকুয়াল টু কি পেয়ে যাব, প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো একটা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে যে তার ভেলোসিটি বা গতিবেগের রাশিমালা, সেটা হচ্ছে কি প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেখানে এ হচ্ছে তার ম্যাক্সিমাম যে অ্যাম্পলিটিউড সেটা, আর এক্স হচ্ছে কি তার ডিসপ্লেসমেন্ট। এবার এর আমরা কিছু স্পেশাল কেস দেখব। ঠিক আছে, তো 1 নাম্বার, যখন পার্টিকেলটা তার মিন পজিশনে আছে, when the particle
is at the mean position, দেন তাহলে মেইন পজিশন মানে কোন জায়গায়, একদম জিরোতে, মানে এইরকম জায়গায়, যে ইকুইলিব্রিয়াম পজিশন, এরকম তিনটে পজিশন আমরা ধরেছি। তাহলে এই যে জায়গাটা এক্স ইজ ইকুয়াল টু যেখানে জিরো, তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু কী হয়, জিরো। তাহলে মেইন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশনে এক্স ইজ ইকুয়াল টু জিরো যদি হয়, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে, প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস জিরো, মানে কি হচ্ছে প্লাস মাইনাস ওমেগা এ। তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম, প্লাস মাইনাস ওমেগা এ। অবভিয়াসলি একদিকে প্লাস ওমেগা এ, একদিকে মাইনাস ওমেগা এ। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে এই যে রাশিমালাটা ভি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা এ, দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি হুইচ এ পার্টিকেল ইন এসএইচএম ক্যান मतलब ম্যাক্সিমাম রিচ করতে পারবে ভেলোসিটিটা, এটাকেই আমরা ভি ম্যাক্স দিয়ে বলতে পারি। ঠিক আছে, তাহলে পরে এটাকে লিখতে পারি আমরা ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা এ। দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি। ঠিক আছে, দিস ইজ দ্য ম্যাক্সিমাম velocity which a particle in simple harmonic motion can execute. এটাকে কি বলা হয়, এটাকে একটা নাম দিয়েও বলা হয়, এটাকে বলা হয় ভেলোসিটি অ্যামপ্লিটিউড। কি বললাম, ভেলোসিটি অ্যামপ্লিটিউড। একে প্রকাশ করা হয় ভি ম্যাক্স দিয়ে। তাহলে ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু কি পেয়ে গেলাম, প্লাস মাইনাস ওমেগা। তাহলে যদি জিজ্ঞেস করে যে এর যে মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশন একটা সিম্পল হারমোনিক মোশনে, সেখানে তার গতিবেগ বা ভেলোসিটি কত থাকে, তো দ্যাট ইজ ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা এ। এটা ডিরেকশনের উপরে কোন দিকে যাচ্ছে তার উপর নির্ভর করবে। এবার যদি এখানে ওমেগার ভ্যালুটা বসিয়ে দিই, এখানে আমরা যে ভি ম্যাক্স ওমেগা ইজ ইকুয়াল টু, মনে রাখবা যে 2π/t। কিভাবে আসলো আমি একটু পরে দেখাবো। ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t, তাহলে ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু কি পেয়ে গেলাম, প্লাস মাইনাস 2π/t এ। এটা গেল কেস 1। এবার কেস 2, যখন পার্টিকেলটা যে কোনো একটা এক্সট্রিম পজিশনে থাকবে, মানে when the particle is at extreme position, then x is equal to প্লাস মাইনাস এ, মানে হচ্ছে যে কোনো একটা দিকে ম্যাক্সিমাম থাকতে পারে, এদিকে বা এদিকে, তাহলে প্লাস মাইনাস এ, যে কোনো একদিকে এক্সট্রিম পজিশনেও আছে। ওকে, তাহলে পরে সেই পার্টিকুলার ক্ষেত্রে ভি এর ভ্যালুটা কি দাঁড়াবে, ভি ইজ ইকুয়াল টু কি, প্লাস মাইনাস রুট ওভার ওমেগা, প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ ওমেগা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার এক্স এর জায়গায় ভ্যালুটাকে যদি পুট করে দিই আমরা, তাহলে কি পাবো, প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ ওমেগা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সরি, কিছু একটা ভুল করলাম আমি, প্লাস মাইনাস ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আমি ভুল করে ওমেগা স্কোয়ার, প্লাস মাইনাস ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে কি চলে আসবে, প্লাস মাইনাস ওমেগা এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে কত হয়ে যাবে, জিরো। তাহলে যে কোনো এক্সট্রিম পয়েন্টে এর গতিবেগ কত হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য লোয়েস্ট ভেলোসিটি এ পার্টিকেল অফ এসএইচএম। তাহলে যে কোনো এক্সট্রিম এন্ডে ভেলোসিটি অফ এ পার্টিকেল ইন সিম্পল হারমোনিক মোশন ইজ অলওয়েজ কনসিডার্ড জিরো। তাহলে বোথ এক্সট্রিম এন্ডে ভেলোসিটি কি জিরো হওয়ার কথা, এবং তাই হওয়ার কথা। যদি বেসিক্যালি ভেবে দেখো, একটা পার্টিকেলকে আমি এরকমভাবে যাচ্ছে, যেতে যেতে এখানে উঠে যাবে, যখন যাবে ম্যাক্সিমাম যে ডিসপ্লেসমেন্ট যে জায়গায় হবে, সেই জায়গায় গিয়ে তো গতিবেগ তো জিরো হয়ে যাবে না। আবার এদিকে যখন আসবে, এখান থেকে যে জায়গায় ম্যাক্সিমাম যে জায়গায় পৌঁছবে, সেই জায়গায় গিয়ে গতিবেগও জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাওয়ার জন্য তো আবার ওপরের দিকে ফিরে আসবে। যদি গতিবেগ থাকে তাহলে তো উপরের দিকে উঠতো। তাহলে ম্যাক্সিমাম যে পজিশন, অর্থাৎ ডিসপ্লেসমেন্টের যে ম্যাক্সিমাম জায়গা, অর্থাৎ অ্যাম্পলিটিউডে গিয়ে, সেখানে গিয়ে ওর ম্যাক্সিমাম যে গতিবেগ, সেই গতিবেগের মানটা কী হয়ে যাবে, অলওয়েজ জিরো হয়ে যাবে। এটাই হচ্ছে ভি মিনিমাম। তাহলে আমরা ডিসপ্লেসমেন্ট পেলাম, এর ভেলোসিটি পেলাম। এবার আমরা দেখব অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন আমরা কিভাবে করব, একই রকম, যে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি
প্লাস আলফা। তাহলে এখান থেকে ভি বা যে এর ভেলোসিটি সেটা কি ডিএক্স বাই ডিটি, মানে কি হবে ওমেগা এ কস ওমেগা টি প্লাস আলফা। এখান থেকে অ্যাক্সেলারেশন এ মানে কি হবে ডিভি ডিটি হয়ে যাবে, মানে কি দাঁড়িয়ে যাবে এখানে কসের ডেরিভেটিভ করলে মাইনাস, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এ ইন্টু কসের ডেরিভেটিভ সাইন সাইন ওমেগা টি প্লাস আলফা। এবার এটা কেন আসছে আশা করি বুঝতে পারলে, ঠিক আছে। এখানে এই যে এটা ডেরিভেটিভ করলে পরে ওমেগা এ থেকে যাবে, এখানে ডিডিটি অফ কস ওমেগা টি প্লাস আলফা হবে, কস ওমেগা টি আলফা ডেরিভেটিভ করলে পরে হয় সাইন মাইনাস সাইন ওমেগা টি প্লাস আলফা, আর এই ওমেগা টি প্লাস আলফার আবার ডেরিভেটিভ হবে, তাহলে এখান থেকে আলফা জিরো হয়ে যাবে, একটা ওমেগা বেরিয়ে আসবে টির সঙ্গে ডেরিভেটিভ করলে, তার জন্য ওমেগা স্কোয়ার এ মাইনাস সাইন ওমেগা টি প্লাস আলফা। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তাহলে এ ইজ ইকাল টু কি পেয়ে যাচ্ছি আমরা মাইনাস, এবার এখানে এ সাইন ওমেগা টি, এই যে এ সাইন ওমেগা এটা মানে কি, এটা মানে আবার এক্স, তাহলে কি পেয়ে যাচ্ছি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো এটাই হচ্ছে কি এর অ্যাক্সেলারেশন, যেটা আমরা প্রথমে বার করেছিলাম যে সরল দোলগতি বা সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশন, সেটাই হচ্ছে এক্স্যাক্ট এটাই। ঠিক আছে, এবার এর কিছু স্পেশাল কেস দেখবো আমরা। কি না, তো যদি পার্টিকেলটা এর মিন পজিশনে থাকে, পার্টিকেলটা যদি মিন পজিশনে থাকে মানে এক্স ইজ ইকাল টু জিরো, হোয়েন দ্য পার্টিকেল ইজ এট দ্য মিন পজিশন মানে এক্স ইজ ইকাল টু জিরো, দেন এ ইজ ইকাল টু কি হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু জিরো মানে জিরো। তাহলে যখন ও এইরকম ইকুইলিব্রিয়াম পজিশনে আসবে তখন ওর যে অ্যাক্সেলারেশন সেটা কত হয়ে যাবে জিরো। সো দ্য অ্যাক্সেলারেশন অফ এ পার্টিকেল ইন এসএইচএম ইজ জিরো হোয়েন অ্যাট দ্য মিন পজিশন। ওকে, তো মিন পজিশনে ওর অ্যাক্সেলারেশন কি থাকবে জিরো থাকবে, মিন পজিশন, মিন পজিশনে অ্যাক্সেলারেশন এ ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে জিরো হয়ে যাবে। এটা হচ্ছে এক নাম্বার কেস। দু নাম্বার কেস, যদি যে কোনো একটা এক্সট্রিম এন্ডে থাকে, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ হয়, দেন এ ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে, এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু প্লাস মাইনাস এ, মানে এ ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে মাইনাস প্লাস ওমেগা স্কোয়ার এ। এবার এটাই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ইন সিম্পল হারমোনিক মোশন। তাহলে হোয়েন দ্য পার্টিকেল ইজ এট এক্সট্রিম এন্ড আই জাস্ট লাইক এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ, সো দ্য অ্যাক্সেলারেশন বিকাম ম্যাক্সিমাম। তাহলে এটাকে আমরা প্রকাশ করবো এ ম্যাক্স দিয়ে, এ ম্যাক্স ইজ ইকুয়াল টু মাইনাস প্লাস ওমেগা স্কোয়ার এ, ওমেগা ভ্যালুটা যদি বসিয়ে দিই টু পাই বাই টি, যেটা একটু আগে বললাম, টু পাই বাই টি তার হোল স্কোয়ার ইন্টু এ, এটা হচ্ছে এ ম্যাক্স। তাহলে আমরা কি কি দেখলাম, এর ডিসপ্লেসমেন্ট দেখলাম, ডিসপ্লেসমেন্ট থেকে আমরা এর ভেলোসিটি দেখলাম, ভেলোসিটি স্পেশাল কেস দেখলাম, এক্সট্রিম এন্ডে দেখলাম, তার মিন পজিশনে দেখলাম, তারপরে অ্যাক্সেলারেশন দেখলাম বের করলাম, অ্যাক্সেলারেশনের আমরা দুটো কেস দেখলাম যে মিন পজিশনে কি হবে, তার এক্সট্রিম এন্ডে কি হবে, সেগুলো আমরা দেখলাম। ঠিক আছে, এবার আমরা আরো কিছু জিনিসপত্র দেখবো, যেরকম এ টাইম পিরিয়ড, হোয়াট ইজ টাইম পিরিয়ড অফ অ্যান সিম্পল হারমোনিক অসিলেশন, টাইম পিরিয়ড যদি বের করি, যেটা আমরা বলছিলাম যে কিভাবে আমরা ওমেগাটি আসছে সেইগুলো। তো টাইম পিরিয়ড অ্যান্ড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো প্রথমে আমরা টাইম পিরিয়ড দেখি। তো লেটস কনসিডার দ্য ইকুয়েশন অফ মোশন ফর সিম্পল হারমোনিক মোশন, x is equal to a cos omega t. Okay, a x is equal to a cos omega t. What does that mean? যে পজিশনটা অলওয়েজ এক্সট্রিম এন্ড থেকে শুরু হচ্ছে জাস্ট। ঠিক আছে, তাহলে আমরা যখন এই ইকুয়েশন অফ মোশনটাকে এ কস ওমেগা টি দিয়ে শুরু করব, তখন ওর পজিশনটা কোথা থেকে শুরু হচ্ছে, তার যে কোনো একটা এক্সট্রিম এন্ড থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, এবার একটা বিগিনিং অফ দ্য মোশন অ্যাট, ভালো করে দেখবা, অ্যাট বিগিনিং অফ দ্য মোশন, বিগিনিং অফ দ্য মোশন মানে কি বোঝাচ্ছে, টি ইজ ইকুয়াল টু জিরো, টি ইজ ইকুয়াল টু জিরোতে
আমরা কি বলতে পারি যে ওমেগা টি এর ভ্যালু কত হবে, এর ভ্যালু 0 হবে, ওমেগা ইন্টু 0 মানে কত 0। তাহলে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মোশন ওমেগা টি ইজ ইকুয়াল টু 0। তাহলে ওমেগা টি ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এখান থেকে দেখো আমরা কি পেয়ে যাচ্ছি, এক্স ইজ ইকুয়াল টু এ কস 0। এটা বেবকুব লাগছে যে এগুলো তো জানি যে এক্স ইজ ইকুয়াল টু 0 হলে পরে যে মানে টি ইজ ইকুয়াল টু 0 হলে পরে এক্স ইজ ইকুয়াল টু এই হবে অবভিয়াসলি, কারণ এ কস ওমেগা টি ধরেছি। কারণ আছে দেখো, ধীরে ধীরে দেখাবো। এবার তাহলে পরে এ কোথা থেকে যাত্রা শুরু করেছে, যাত্রা শুরু করেছে হচ্ছে এরকম পজিশন থেকে, যে কোনো একটা এক্সট্রিমেন্ট থেকে যাত্রা শুরু করেছে, যেখানে টি যখন ইজ ইকুয়াল টু 0 ছিল তখন ডিসপ্লেসমেন্ট কত ছিল, ডিসপ্লেসমেন্ট ছিল এ, এক্স ইজ ইকুয়াল টু ছিল এ, যাত্রা শুরু করেছে। এবার যাত্রা শুরু করার পরে যখন ও আবার একটা অন্য একটা এক্সট্রিমেন্টে পৌঁছলো, সাপোজ যে কোনো আমি টাইম পিরিয়ড নিচ্ছি, ঠিক আছে, যে ধীরে ধীরে টাইম গ্র্যাজুয়ালি ইনক্রিজ করলো, এবং টাইম ইনক্রিজ করার সাথে সাথে কি হবে, এই যে পজিশন আছে এক্সট্রিমেন্ট থেকে ধীরে 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 দিক বরাবর শিফট করবে। এবার তাহলে আমি ধরলাম যে আফটার এ কোয়াইট অফ টাইম, সেই টাইমটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2π/ওমেগা, 2π/ওমেগা টাইম পরে সে কোন পজিশনে থাকবে। তাহলে আমরা এখানে পুট করে দিচ্ছি, যদি আফটার টাইম টি ইজ ইকুয়াল টু 2π/ওমেগা, এক্স ইজ ইকুয়াল টু কি হবে, এ কস ওমেগা টি ছিল। এবার টি এর জায়গায় যদি পুট করে দিই তাহলে কি পাবো, এ কস ওমেগা, আর টি কত সময় ইনক্রিজ হয়েছে, 2π/টি, 2π/ওমেগা। এখান থেকে ওমেগা ওমেগা কেটে যাবে, তাহলে কি হবে, এ কস 2π। আর কস 2π এর ভ্যালু কি, কস 2π এর ভ্যালু হচ্ছে, কস 2π এর ভ্যালু হচ্ছে এ, তাহলে এ হচ্ছে এক্স। তাহলে কি দেখতে পাচ্ছি এখান থেকে আমি, এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে যখন এ টাইম টি ইজ ইকুয়াল টু 0 তে শুরু করেছিল তখনও কোন পজিশনে ছিল, এক্স ইজ ইকুয়াল টু এ পজিশনে ছিল, দিয়ে টাইম ধীরে 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 ইনক্রিজ করলো, টাইম ইনক্রিজ করতে করতে যখন আবার টাইমটা 2π/ওমেগা পরিমাণ টাইম যখন ও ইনক্রিজ করে গেল, তখন আবার ও কি করলো, আবার সেই একই জায়গায় এতেও ফিরে এসেছে, মানে দ্য অবজেক্ট রিটার্ন টু ইস ইনিশিয়াল পজিশন আফটার কমপ্লিটিং ওয়ান সাইকেল অফ অসিলেশন। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে ফর ওয়ান সাইকেল অফ অসিলেশন কতটুকু মানে ওমেগা টির চেঞ্জ হলো। তাহলে কি লিখতে পারি যে দ্য অবজেক্ট x is equal to a means the object returns to its initial extreme position after, এবার এক্সট্রিম পজিশনে যদি আমাকে রিচ করতে হয় তাহলে এখান থেকেও যাবে, হ্যাঁ এখান থেকে যে এখান থেকেও যাবে, গিয়ে আবার পুনরায় ফিরে আসবে, তাহলে সময় লাগবে একটা, তাহলে গিয়ে মানে একটা পূর্ণ সাইকেলও কমপ্লিট করছে, যেখান থেকে শুরু করেছে সেখানে গেল, দিয়ে আবার ও আবার আগের জায়গায় ফিরে আসলো, তাহলে কমপ্লিট একটা টাইম ও কি করছে, কভার করছে। তাহলে কি বলতে পারি যে দ্য অবজেক্ট রিটার্ন টু ইটস ইনিশিয়াল পজিশন আফটার কমপ্লিটিং one cycle of oscillation। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে একটা কমপ্লিট সাইকেল অফ অসিলেশনের জন্য কতটুকু ওমেগা টি চেঞ্জ হলো। তাহলে লিখতে পারি যে চেঞ্জ ইন ওমেগা টি ফর ওয়ান, আচ্ছা প্রথমে ওমেগা টি না, প্রথমে টি করো, দ্য চেঞ্জ ইন টি ফর টাইম, দ্য চেঞ্জ ইন টাইম ফর ওয়ান কমপ্লিট সাইকেল অফ, কতটুকু হবে, প্রথমে কতটুকু ছিল, প্রথমে ছিল হচ্ছে টি ইজ ইকুয়াল টু 0, এই যে টি ইজ ইকুয়াল টু 0, তারপরে কত হলো, টি ইজ ইকুয়াল টু 2π/ওমেগা, তাহলে কতটুকু টাইমের ওর চেঞ্জ হলো, ফাইনাল টাইম 2π/ওমেগা মাইনাস ইনিশিয়াল টাইম 0, মানে কত হচ্ছে 2π/ওমেগা। তাহলে পরে একটা কমপ্লিট সাইকেল অসিলেশন করতে ওর কতটুকু সময় লাগছে, 2π/ওমেগা, দ্যাট ইজ কল্ড দ্য টাইম পিরিয়ড। এর জন্য একে আমরা কি দিয়ে প্রকাশ করি, দ্যাট ইজ টাইম পিরিয়ড। মানে একটা কমপ্লিট অসিলেশন করতে, কমপ্লিট সাইকেল পূর্ণ করতে যে পরিমাণ সময় লাগে, দ্য টাইম রিকোয়ার্ড ফর এ কমপ্লিট অসিলেশন, দ্যাট ইজ টাইম পিরিয়ড।
তার টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু আমরা কি পেয়ে যাচ্ছি 2π/ω। এবার যদি আমরা বলি যে এর মানে ওমেগাটির চেঞ্জ কত হলো, এখান থেকেও বের করতে পারবো ওমেগাটির চেঞ্জ হবে ওমেগা ইন্টু 2π/ω। বসিয়ে দাও, তাহলে এখানে ওমেগা আমাকে কেটে গেল, তার মানে কত হচ্ছে 2π পরিমাণ চেঞ্জ হচ্ছে। এটা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখবো, এটাই হচ্ছে ফেজ রিলেটেড জিনিসপত্রগুলো আসবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে যে কত পরিমাণ ও চেঞ্জ হলো ওমেগাটি, সেটা হচ্ছে 2π, আর কত পরিমাণ টাইমের চেঞ্জ হলো সেটা হচ্ছে 2π/ω। তাহলে দিস টাইম ইজ টেকেন ফর এ কমপ্লিট অসিলেশন অ্যান্ড ইজ কল্ড দ্য টাইম পিরিয়ড অফ সিম্পল হারমোনিক মোশন। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি টাইম পিরিয়ড আমাকে টি ইজ ইকুয়াল টু 2π/ω। এই জন্যই আমরা অলওয়েজ টি কে 2π/ω দিয়ে প্রকাশ করি। ওকে, আশা করি ক্লিয়ার যে কেন আমরা টি বা টাইম পিরিয়ডকে 2π/ω দিয়ে প্রকাশ করছি। এরপর আসছে ফ্রিকোয়েন্সি। দেখো ফ্রিকোয়েন্সি কি, দ্য নাম্বার অফ কমপ্লিট অসিলেশন অর ফুল সাইকেলস পার ইউনিট টাইম ইজ কল্ড ফ্রিকোয়েন্সি। কি, দ্য নাম্বার অফ কমপ্লিট অসিলেশন অর ফুল সাইকেল পার ইউনিট টাইম is called the frequency of simple harmonic motion। বা যদি আমি এখানে সিম্পল হারমোনিক মোশনের ফ্রিকোয়েন্সির সঙ্গে যে আমি টাইম পিরিয়ডের সম্পর্ক সেটা কি, দ্য নাম্বার অফ অসিলেশন ইন টাইম পিরিয়ড টি, এখানে কত 1। এই যে পার্টিকুলার ঘটনায় যে টি ইজ ইকুয়াল টু 0 থেকে শুরু করলো, দিয়ে যখন টাইম বাড়তে বাড়তে টি ইজ ইকুয়াল টু 2π/ω হয়ে গেল, তখন কতগুলো পূর্ণ সাইকেল, পূর্ণ অসিলেশন, মানে কমপ্লিট অসিলেশন ও অসিলেশন কমপ্লিট করলো। একটা, প্রথমে ও গেল এক্সপেরিমেন্ট থেকে, দিয়ে আবার গিয়ে আবার একই জায়গায় ফিরে আসলো, তাহলে একটা কমপ্লিট সাইকেলও পূর্ণ করলো। তাহলে পরে এই পার্টিকুলার কেসে যেখানে আমরা দেখাচ্ছি, এই কেসে আমরা কি লিখতে পারি যে দ্য নাম্বার অফ অসিলেশন ইন টাইম টি, টি ইজ ইকুয়াল টু কি 2π/ω, কতটুকু ছিল ইজ 1। দ্য নাম্বার অফ অসিলেশন পার ইউনিট টাইম, সেটা কত হবে, সেটা হচ্ছে n, ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1/t। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, ফ্রিকোয়েন্সি n সমান সমান, ফ্রিকোয়েন্সি n সমান সমান কি পেলাম যে 1/t। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি কি যে দুটো সম্পর্ক আমরা এই জন্যই লিখি যে t ইজ ইকুয়াল টু 2π/ω আর ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t, বা আর n ইজ ইকুয়াল টু 1/t। এই জন্য এই সম্পর্কগুলো এভাবে লেখা হয়। এবার এখান থেকে চলে আসছে হচ্ছে যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, যেটাকে আমরা ওমেগা দিয়ে বলি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো হোয়াট ইজ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির সঙ্গে ফ্রিকোয়েন্সি রিলেশন কি, তো দ্য রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, দ্য রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অ্যান্ড ফ্রিকোয়েন্সি ইজ, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি হচ্ছে n, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 2πn, ঠিক আছে। এবার আরও আমরা কি জানি, আরও জানি যে এই যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা, ওমেগা সমান সমান কি √k/m, যেখানে কেটা কি, কেটা হচ্ছে যে ফোর্স কনস্ট্যান্ট, আর এমটা কি, এমটা হচ্ছে মাস অফ অসিলেটিং বডি বা অসিলেটিং অবজেক্ট। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ওমেগা ইজ ইকুয়াল টু k/m। এবার যদি আমরা এই দুটো ভ্যালুকে যদি কম্পেয়ার করে লিখে দিই যে ওমেগা ইজ ইকুয়াল টু 2πn, তাহলে এখান থেকে n এর ভ্যালু যদি পুট করে দিই, তাহলে পরেও চলে আসছে ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t। তো এই রিলেশনটাকে মনে রাখবা, তাহলে পরে হবে যে ওমেগা ইজ ইকুয়াল টু 2πn সমান সমান 2π/t। আচ্ছা,
এবার আমরা আরও কিছু রিলেশন দেখবো, সেটা হচ্ছে কি যে আমরা যদি যে সিম্পল হারমোনিক মোশনের যে অ্যাক্সেলারেশন বার করেছিলাম সেই অ্যাক্সেলারেশনের ভ্যালুটা কি ছিল, এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখানে মাইনাসটা ছিল কারণ ডিরেকশনের জন্য। যদি আমরা এর শুধুমাত্র ম্যাগনিটিউড কনসিডার করি, মানে কনসিডারিং অনলি দ্য ম্যাগনিটিউড অফ অফ সিম্পল হারমোনিক মোশন, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো অ্যাক্সেলারেশন এ ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এখান থেকে আমরা ওমেগা স্কোয়ার সমান সমান কি লিখতে পারি, এ বাই এক্স। তাহলে এখান থেকে আমরা ওমেগা ইকুয়াল টু কি লিখতে পারি, রুট ওভার অফ এ বাই এক্স। এবার তাহলে টাইম পিরিয়ড টি সমান সমান কি, 2 পাই বাই ওমেগা। তাহলে এখান থেকে কি লিখতে পারি, 2 পাই রুট ওভার অফ কি চলে আসবে, এটা এক্স বাই এ। মানে টাইম পিরিয়ড টি, এখান থেকেও অঙ্ক দেয় প্রবলেম সলভে, যে টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ এক্স বাই এ, মানে ডিসপ্লেসমেন্ট বাই অ্যাক্সেলারেশন রুট ওভার অফ। আর ফ্রিকোয়েন্সি কি হয়ে যাবে, উল্টে যাবে, ফ্রিকোয়েন্সি এন সমান সমান 1/2 পাই রুট ওভার অফ এ বাই এক্স। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে আমরা টাইম পিরিয়ড পেলাম, ডিসপ্লেসমেন্ট দেখলাম, ভেলোসিটি দেখলাম, অ্যাক্সেলারেশন দেখলাম, টাইম পিরিয়ড দেখলাম, সেখান থেকে ওমেগা সমান সমান কি করে 2 পাই/টি আসছে সেটা দেখলাম। আচ্ছা, আর আমরা ফ্রিকোয়েন্সি দেখলাম, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দেখলাম, এবং তাদের মধ্যে রিলেশন দেখলাম। এবার আমরা দেখবো হচ্ছে ফেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। ফেজ, তাহলে ফেজ কিভাবে হবে? তো ফেজ কাকে বলে? ফেজ হচ্ছে দ্য স্টেট অফ মোশন অফ এ পার্টিকেল এক্সিকিউটিং দ্য সিম্পল হারমোনিক মোশন অ্যাট এনি ইনস্ট্যান্ট ইজ কল্ড ফেজ। যে যে অবস্থায় আছে ও, একটা পার্টিকেল যে সিম্পল হারমোনিক মোশনের মধ্যে চলছে বা আছে, দ্য স্টেট অফ মোশনটা অ্যাট এনি ইনস্ট্যান্ট, যে কোনো পজিশনে কোন অবস্থায় আছে সেই পার্টিকুলার অবস্থাটাকে বলা হচ্ছে ফেজ। তো লিখে লিখে নিতে পারো, দ্য স্টেট অফ মোশন অফ এ পার্টিকেল executing simple harmonic motion at any instant is called phase. এবার এই যে স্টেট অফ মোশন গুলো, এগুলো কি কি ইনক্লুড করতে পারে? স্টেট অফ মোশন ইনক্লুডস লাইক ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ইটিসি। এবার যদি আমি সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে যদি আমি ইকুয়েশন অফ মোশন লিখি, ইকুয়েশন অফ মোশন, তাহলে ভাই কি দাঁড়ায়, এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা। এটা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন। এবার এই পার্টিকুলার ক্ষেত্রে আমি একটা নিউ ভ্যারিয়েবল ধরছি, ইন্ট্রোডিউস করছি একটা নিউ ভ্যারিয়েবল থিটা, এবং থিটা ইজ ইকুয়াল টু আমি ধরছি যে ওমেগা টি প্লাস আলফা। এখানে যদি এই থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি প্লাস আলফা লিখি, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা কিভাবে লিখতে পারি? লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা। এবার এখানে যদি আমি এর ভেলোসিটি বের করি, ভেলোসিটি, তাহলে ভি ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে, ভি ইজ ইকুয়াল টু দাঁড়াবে প্লাস মাইনাস, আমরা অলরেডি জানি যে ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বসিয়ে দাও, বসিয়ে দিলে পরে কি হবে, প্লাস মাইনাস ওমেগা ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, মানে কি দাঁড়াচ্ছে প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার কমন নিয়ে নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে কি দাঁড়াচ্ছে প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা। তাহলে কি দাঁড়াচ্ছে, ভি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা এ কস থিটা। তাহলে এটা পেয়ে গেলাম আমি কি, এর ভেলোসিটি। এর অ্যাক্সেলারেশন কি পাবো, এর অ্যাক্সেলারেশন এ সমান সমান পাবো, দেখো অ্যাক্সেলারেশন এ সমান সমান কি পাবো, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, মানে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন থিটা।
সো এখানে এই পার্টিকুলার ইনস্ট্যান্ট since omega and a are constant, the displacement and velocity and acceleration of the particle at any instant depend only upon what? Only upon theta. এই যে দুটো ইকুয়েশন আমরা লিখলাম, এই দুটো ইকুয়েশনে যে ডিসপ্লেসমেন্ট আছে, দেখো ডিসপ্লেসমেন্ট হচ্ছে x ইজ ইকুয়াল টু a sin ওমেগা sin থিটা। এখানে ভেলোসিটি পেলাম কি, যে v ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা a cos থিটা। অ্যান্ড অ্যাক্সেলারেশন কি পেলাম, অ্যাক্সেলারেশন আমরা পেলাম যে মাইনাস ওমেগা স্কোয়ার a sin থিটা। সো সিন্স ওমেগা অ্যান্ড a অর্থাৎ ডিসপ্লেসমেন্ট বা অ্যাম্পলিটিউড বলতে পারো, অ্যান্ড ভেলোসিটি সরি সিন্স ওমেগা অ্যান্ড এ আর কনস্ট্যান্ট, ওমেগা আর এ যদি কনস্ট্যান্ট থাকে, যে অ্যাঙ্গুলার যে ফ্রিকোয়েন্সি আর যে অ্যাম্পলিটিউড যেহেতু কনস্ট্যান্ট, তাই ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন অনলি ডিপেন্ড আপন হোয়াট, অনলি ডিপেন্ড আপন দিস থিং থিটা। ইন ডিসপ্লেসমেন্ট সাইন থিটা, ইন ভেলোসিটি কস থিটা থিটা, in acceleration theta. So in displacement, velocity and acceleration, the things only depend upon, entirely depend upon theta, and this theta is called phase angle. This theta is called phase angle. Now what is theta? Theta is equal to omega, look, theta is equal to omega t plus alpha. Theta is equal to omega t plus alpha. Now theta is equal to omega t plus alpha. Now theta depends upon what? The phase angle depends upon both time t and phase constant alpha. Time t and phase constant alpha. The phase angle depend upon time t and phase constant alpha. Okay. স্পেশাল কেস। সো একটা সিম্পল হারমোনিক মোশন, সাপোজ এই মেইন পজিশন ও, সেখান থেকে এক্সট্রিমেন্ট বিতে যাচ্ছে, দেন আবার এদিক বরাবর এক্সট্রিমেন্ট সিতে যাচ্ছে, এভাবে ও মানে ব্যাক অ্যান্ড ফোর মোশন করছে এবং সিম্পল হারমোনিক মোশনের মধ্যে আছে, ঠিক আছে। তো সাপোজ কেস নাম্বার 1, যখন থিটা ইজ ইকুয়াল টু 0, দেন আমার সমীকরণটা কি ছিল, যে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা, যেখানে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি প্লাস আলফা। Okay, remember it. So when theta is equal to 0, then x is equal to what? A sin 0 equal to 0. মানে কোথায় করে আছে, the particle as its equilibrium position, কোন জায়গাটায়, পয়েন্ট ও, the particle as its equilibrium position. When theta is equal to 0, the particle as its equilibrium position. Now case 2, let theta is equal to 90 degree. Theta is increases continuously. Theta is equal to 90 degree. Now x is equal to what? X is equal to a sin 90. Sin 90 is 1. Then x is equal to what? X is equal to a. X is equal to a means particle is at b position. When phase angle is 90 degree or pi by 2, particle is at its maximum positive displacement, b point. The particle as it maximum positive displacement, b point. যখন থিটা ইজ ইকুয়াল টু 0 ছিল, থিটা ইজ ইকুয়াল টু 0 থেকে যখন এটা থিটা ইজ ইকুয়াল টু 90 আসলো, তখন পার্টিকেলটা কোথায় গেল, ও থেকে পার্টিকেলটা বিতে গেল। মানে একটা পার্টিকেলকে তার যে ইকুইলিব্রিয়াম পজিশন, সেখান থেকে ওয়ান অফ দ্য এক্সট্রিম এন্ডে যেতে গেলে পারে কতটুকু পরিমাণের ফেজ অ্যাঙ্গেলের চেঞ্জ হলো, দ্য চেঞ্জ ইন ফেজ অ্যাঙ্গেল ফ্রম পয়েন্ট ও টু পয়েন্ট বি, the change in phase angle from point O to point B, what? Theta is equal to 90 degree. চেঞ্জ হলো, এটা ডেল থিটা বলতে পারি আমি। তাহলে পরে যে কোনো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যে কোনো একটা এক্সট্রিম এন্ডে যেতে গেলে পরে কতটুকু ফেজ অ্যাঙ্গেলের চেঞ্জ হয়, 90 ডিগ্রি। নাও এখানে থিটা ইজ ইকুয়াল টু 90 হলো, দেন নাম্বার 3,
let theta is equal to 270 degree. Then x is equal to what? X is equal to a sin 270 degree, what? Minus a. তার মানে এখন কোথায় করে আছে পজিশনটা? এখন আছে হচ্ছে দ্য পার্টিকেল ইজ এট ম্যাক্সিমাম নেগেটিভ ডিসপ্লেসমেন্ট পয়েন্ট, মানে কোনটাই? সি। এটা হচ্ছে প্লাস এ, এটা হচ্ছে মাইনাস এ। তাহলে প্রথমে যখন জিরোতে ছিল তখন পার্টিকেলটা কোথায় ছিল? ওতে ছিল। দেন এ ডিসপ্লেসমেন্ট করা শুরু করলো। দেন যখন 90 ডিগ্রি ফেজ চেঞ্জ হলো তখন পার্টিকেলটা ও থেকে গিয়ে বিতে চলে গেল। দিয়ে যখন আবার এর ফেজ অ্যাঙ্গেল 270 হয়ে গেল তখন আবার এই পজিশনটা বি থেকে কোথায় চলে এসছে? সিতে চলে এসছে। দেখো বি থেকে সিতে চলে এসছে, এই যে মানে পার্টিকেল ইজ অ্যাট ইট এক্সট্রিম নেগেটিভ ডিসপ্লেসমেন্ট, ওকে, পয়েন্ট সি। তাহলে এইখানে পার্টিকেলের যে চেঞ্জ হলো, দ্য চেঞ্জ ইন ফেজ অ্যাঙ্গেল ফ্রম পয়েন্ট বি টু পয়েন্ট সি, হোয়াট, যে একটা এক্সট্রিমেন্ট বি থেকে অ্যানাদার এক্সট্রিমেন্ট সিতে আসতে গেলে ফেজ অ্যাঙ্গেলের চেঞ্জ কত হলো? দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে এক্সট্রিম এক্সট্রিমেন্ট কোথায় ছিল? বিতে। সেখানে কোথায়, মানে কখন ছিল? যখন থিটা ইজ ইকুয়াল টু 90। সেখান থেকে যখন ও অন্য এক্সট্রিমেন্টে আসলো, এটা বি পয়েন্টে আছে, এই যে বি পয়েন্ট, সেখান থেকে যখন ও সি পয়েন্টে আসলো তখন ওর যে চেঞ্জ ইন ফেজ অ্যাঙ্গেল, from an extremement to another extremement কতটুকু চেঞ্জ হলো? প্রথমে ছিল 90, তারপরে হলো 270, তাহলে কত হলো চেঞ্জ ডি থিটা? 270 মাইনাস 90, দ্যাট ইজ 180 ডিগ্রি পাই। তাহলে পাই ফেজ অ্যাঙ্গেল যদি কোনো একটা পার্টিকেল চেঞ্জ করে তাহলে পরে সে কি করবে? যে একটা এক্সট্রিমেন্ট থেকে তার ঠিক অপোজিট ডিরেকশনের যে এক্সট্রিমেন্ট আছে সেই এক্সট্রিমেন্টে গিয়ে পৌঁছবে। ওকে, ক্লিয়ার? নাও কেস নাম্বার 4, যে থিটা ইকুয়াল টু হোয়েন 450 ডিগ্রি, then x is equal to what? A sin 450, that is A sin 360 plus 90. Now what? 360 plus 90 sin 2 pi plus theta, or that is sin theta, the sin 90, that is A sin 90 equal to 1. তাহলে when থিটা ইজ ইকুয়াল টু এগেন 450 ডিগ্রি, তাহলে কোন জায়গায় পৌঁছচ্ছে? এতে, মানে এইখানে বিতে চলে এসছে, মানে সি থেকে আবার ও বিতে চলে আসলো যখন এর অ্যাঙ্গেলটা কত হয়ে গেল? ফেজ অ্যাঙ্গেলটা 450, ওই যে 450 ডিগ্রি, 450, মানে এ চলে এসছে আবার বি পজিশনে, বি পয়েন্টে। তাহলে দেখো এবার যদি আমি পরপর দেখাই, এখানে এটা হচ্ছে এর ইকুইলিব্রিয়াম পজিশন ও। যখন থিটা ইজ ইকুয়াল টু 0 ছিল তখন এই জায়গায় ছিল ও পজিশনে। তারপরে যেই চেঞ্জ হয়ে এটা ছিল বি পজিশন। থিটা ইজ ইকুয়াল টু যখন ওই 90 ডিগ্রি হয়ে গেল তখন আবার এই পজিশন থেকে চলে আসলো হচ্ছে এই পজিশনে, এখানে। দেন যখন থিটা ইজ ইকুয়াল টু 270 ডিগ্রি হলো তখন ও আবার চলে গেল এই পজিশন থেকে এখানটায় চলে গেল থিটা ইজ ইকুয়াল টু সি পজিশনে, যখন থিটা ইজ ইকুয়াল টু 270। দেন আবার যখন থিটা ইজ ইকুয়াল টু 450 হয়ে গেল তখন আবার চলে গেল বি পজিশনে, মানে এইখানটায়, যখন থিটা ইজ ইকুয়াল টু 450। তাহলে পারে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে একটা যে কমপ্লিট সাইকেল করতে দ্য চেঞ্জ ইন ফেজ অ্যাঙ্গেল কত হয়? দ্য চেঞ্জ ইন ফেজ অ্যাঙ্গেল ফ্রম পয়েন্ট বি টু পয়েন্ট সি অ্যান্ড ব্যাক টু পয়েন্ট বি, পয়েন্ট বি থেকে পয়েন্ট সিতে গেল, এই যে পয়েন্ট বি থেকে দ্য চেঞ্জ ইন ফেজ অ্যাঙ্গেল ফ্রম পয়েন্ট বি টু পয়েন্ট সি অ্যান্ড ব্যাক টু পয়েন্ট বি কতটুকু হবে? এই যে 450 মাইনাস 90, মানে কি বলতে পারি? 450 মাইনাস 90, দ্যাট ইজ 360। তাহলে 360 ডিগ্রি পরিমাণ ফেজ অ্যাঙ্গেলে যদি চেঞ্জ করে তাহলে ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন কি হয়? একই জায়গায় আসে, মানে 2 পাই যখন দশা পার্থক্য ফেজ অ্যাঙ্গেলে চেঞ্জ হয় তখন ওটা আবার সেম জায়গায় ফিরে আসে। তাহলে এভরি 2 পাই যখন ফেজ অ্যাঙ্গেল চেঞ্জ হবে তখন ওটা আবার পুনরায় তার ইনিশিয়াল অবস্থায় ফিরে আসবে।
that is the initial and the final position are said to be in the same place when the change in phase angle become 360 degree or 2 pi. আশা করি ক্লিয়ার। নাও এই ফেজ অ্যাঙ্গেলের থেকে একটা ছোট্ট কনসেপ্ট আসে, দ্যাট ইজ ইপক। ইপককে বলা হয় ইনিশিয়াল ফেজ অ্যাঙ্গেল। ইনিশিয়াল ফেজ। তো simple harmonic motion, in simple harmonic motion the state of motion of a particle at the beginning of its oscillation is called epoch। মানে যখন t is equal to 0 সেই সময় যে ফেজে আছে, যে ইনিশিয়াল ফেজ, তাকেই বলবো আমরা। ইন সিম্পল হারমোনিক মোশন দ্য স্টেট অফ মোশন অফ এ পার্টিকেল এট দ্য বিগিনিং অফ ইটস অসিলেশন ইজ কল্ড ইপক। আমি লিখে দিচ্ছি, ইন সিম্পল হারমোনিক মোশন দ্য স্টেট of motion of the particle at the beginning of its oscillation মানে কোথায় t is equal to 0 is called epoch or initial phase। তাহলে the equation, general equation of simple harmonic motion what? General equation of simple harmonic motion, x is equal to a sin omega t plus alpha। Here phase angle what? Phase angle theta is equal to omega t plus alpha, that is the phase angle। Now at the beginning of the motion, that is t is equal to 0, the phase angle is called theta initial or theta epoch, what? Omega into 0 plus alpha, that is alpha। এবার এর যদি আমরা কিছু কেস দিয়ে দেখি, স্পেশাল কেস, যদি if the particle start from the extreme a position, particle starts from extreme position, then what is the epoch? তো এক্সট্রিম পজিশন থাকলে পরে জেনারেল ইকুয়েশন কি হয় সিম্পল হারমোনিক মোশনের? x is equal to a cos omega t। এটাকে কি লিখতে পারি আমরা? x is equal to a sin omega t প্লাস পাই বাই 2 লিখতে পারি। তাহলে এখানে থিটা বা ফেজ সেটা কি? ওমেগা 2 প্লাস পাই বাই 2, and epoch is theta at t is equal to 0, that is omega into 0 plus pi by 2, then at extreme end position epoch is pi by 2। and number 2, second case, if particle starts from mean position, so what? মিন পজিশনে থাকলে পরে ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন কি হয়? x is equal to a sin omega t, that is phase angle theta is equal to omega t, and epoch is theta at t is equal to 0 is omega into 0, that is 0। so when the particle starts from the extreme position the epoch become pi by 2, that is here, and when the particle starts from its mean position the epoch become theta is equal to 0। now what is phase difference? so listen, in two particle executing simple harmonic motion the phase difference is the difference between their phase angles at any instant। like if the phase angle of the first particle is theta 1 and the phase angle of the second particle is theta 2, then the phase difference, suppose denoted by phi, is given by theta 2 minus theta 1।